এই ক্লাসটা শুরু করার আগে সাদেক হোসেন কিছু বলছিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি অসুস্থ ছিলেন শুনলাম আরকি। হ্যাঁ, কিছুটা আসলে সারাদিন মানে সবকিছু শিডিউল উল্টাপাল্টা তো একটু যেন সমস্যাই আর কি। এখন কি সুস্থ হয়েছেন? মোটামুটি আলহামদুলিল্লাহ। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছিলাম আরকি। হ্যাঁ বলেন। আহ, বিষয়টা ভেবে দেখবেন, আমি বলতেছি না যে এরকম করার জন্য। মানে কবিতা অনেকগুলা পড়ছি তো, পড়তে পড়তে একটা এগিয়ে চলে আসছে একদমই আরকি। চলে এসছে। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই কবিতার মধ্যে যদি কোনো ড্রামা অথবা নোবেল ঢোকানো যায় আরকি, মানে নেক্সট হুম, ইয়া হুম, রুটিনটাতে আরকি, হুম। তাহলে একটু মনে হয় যে ভালো হতো আরকি। জি অবশ্যই। জানি না অন্যদের কাছে কিরকম, আমার কাছে এরকম মনে হচ্ছে না আরকি। ঠিক আছে, এটা আমিও রুটিনটা করার সময় ভাবলাম যে ইনক্লুড করা দরকার, তো ভাবলাম যে না, যেহেতু ভিক্টোরিয়ান পোয়েটদের ধরছি, আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটাতেই যদি জি সমস্যা হয় স্যার, এই একটু রুটিনে। চেঞ্জ করলে ভালো হইতো। ঠিক মানে আছে। এক নাগাড়ি একটা জিনিস পড়তে মানে ভালো হুম, হুম, লাগতেছে হুম। না, একঘেয়েমি লাগতেছে। না ঠিক আছে, উত্তম প্রস্তাব। ইনশাল্লাহ নেক্সট ইয়েতে আমি একটা ড্রামা বা নোভেল একটা ঢুকাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আহ তো চলেন আমরা আলোচনা করি, হ্যাঁ, কবিতাটা নিয়ে। দা সবাই মাইক্রোফোনটা একটু অফ রাখেন। আমি একটু অফ করে দিচ্ছি। আমি অন করে দিব একটু পরে। তো দেখেন, আমাদের আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে দ্য লোটাস ইটার্স। দ্য লোটাস ইটার্স এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লোটাস ল্যান্ড, এখানে একটা মানে একটা এই ল্যান্ডের নামই এমন, লোটাস ল্যান্ড। তো সেখানে একটা ফুল জাতীয়, মানে ফুল না, এটা ফল জাতীয় একটা গাছ হয়। হুম, তো এই গাছটায় এক ধরনের মানে এমন কিছু ফল হয় যেটা কিনা ইনটক্সিকেশন, মানে মানুষকে ইনচ্যান্ট মানে মোহিত করতে কাজ করে, যেটা ফল খাইলে মানুষ অলস হয়ে যায়। তার পূর্বের সবকিছু ওগুলো কিছু আর মানে কাজ করে না, স্পৃহা কাজ করে, স্পৃহা এগুলো সব আউট হয়ে যায়। হুম, তো এই ফলটা এর নামকরণ করা হয়েছে দ্য লোটাস ইটার্স। এটা কিন্তু গ্রিক মিথোলজির একটা স্টোরি। হ্যাঁ, তো বিষয়টা এমন যে আমাদের যে হিরো এই কবিতাটার, তার নাম হচ্ছে ওডিসিয়াস। তার গ্রিক নেম হচ্ছে ওডিসিয়াস, আর রোমান নেম হচ্ছে ইউলিসিস। হ্যাঁ, তো ওডিসিয়াস যখন ট্রয় যুদ্ধে যায়, ট্রয় যুদ্ধ 30 বছর চলছিল গড়ে। 30 বছর, যাইতে 10 বছর, যুদ্ধ চলছে 10 বছর, আসতে 10 বছর। তো টোটাল ধরা হয় যে 30 বছর। তো যাই হোক, আসার পথে হয় কি, সবাই তো মোটামুটি আসতেছে, ওডিসিয়াস তার সঙ্গীদের নিয়ে আসে। তো ওডিসিয়াস যখন আসতেছিল, সে কি করছিল, মানে তার উপর ক্ষিপ্ত ছিল হচ্ছে সমুদ্রগড় পোসাইডন। তার একটা ছেলেকে সে অন্ধ করে দিছিল এই কারণে। তো এই জন্য তার, যেহেতু সমুদ্রের পথেই তো আসতেছিল ট্রয় থেকে তার লস্কর বাহিনী নিয়ে, তো এই জন্য পোসাইডন একটা সুযোগ পায় যে দেখি আমি একে মানে যেভাবে এর ক্ষতি করব। সমুদ্র দেবতা। তো কি হয়, এই পোসাইডন নানান বিপদ দাঁড় করিয়ে দেয়। তো শুরুতেই আমরা দেখতে পাই যে আমাদের যে হিরো ওডিসিয়াস, সে দেখা যাচ্ছে যে শুরুতেই যে এই ল্যান্ড, হ্যাঁ, লোটস ল্যান্ড, এটাতে আসে না, আরো অন্যান্য ল্যান্ড, বিশেষ করে আরো একটা ল্যান্ড সে পার করে আসে। তো ওই ল্যান্ডে নেমে সে কি করে, ওখানে ডাকাতি করে। ডাকাতি করে এবং ওখানকার অনেককে হত্যা করে তার সঙ্গীরা। এবং অ্যাট লাস্ট অনেকে কি করে, ওখানকার মদ পান করে, এবং এটা অনেক অনেক পাওয়ারফুল একটা মদ। তো মদ পান করার ফলে ওদের আর হুঁশ থাকে না। তো যার কারণে অনেকেই ওখানে মানে অ্যাট লাস্ট ওদেরকে আর মানে সঠিকভাবে আনা সম্ভব হয় না। আর ওরাও আক্রমণ করে দেয় ওই দ্বীপের অধিবাসীরা। এর কারণে কি হয়, এদের অনেক সঙ্গী মারা যায় ওডিসিয়াসের। তো এর পরবর্তীতে তারা আবার সমুদ্রে যাত্রা শুরু করে। মোটামুটি 9টা দিন তারা মানে জাহাজ, তাদের জাহাজটা ঝড়ের কবলে পড়ে, এবং 10ম দিনে তারা এই লোটস ল্যান্ডে এসে আশ্রয় নেয়। আর এখানকার চিত্র টোটালি আলাদা। এখানে তার কোনো শত্রু নাই, কেউ তার উপর আক্রমণ করার মতো নাই তাদের উপরে। বরং কি হয়, এখানে সবাই একটা জিনিস খায়, সেটা হচ্ছে লোটস ফ্রুট। লোটস ফ্রুট। তো এই ফ্রুটটা খেলে কি হয়, মানুষের যে
মানে অলস হয়ে যায়, যে একটা যে চেতনাবোধ এই জিনিসটা হারায় যায়, ইনটক্সিকেটেড একটা লেভেলে চলে যায়। তো এখানে দেখাইছে টেনিসন তার কবিতায় দেখাইছে যে তার যে কমরেডসরা ছিল সেটা মোটামুটি সবাই খাইছে, এরকমটা দেখাইছে, যার কারণে কোরিক সং নামে একটা পার্ট পাবো আমরা, সেখানে কিনা তার কমরেডস সবাই বলে ওঠে যে আমরা কেন এত কিছু সহ্য করব, আমরা এখানেই তো ভালো আছি। তো কিন্তু অরিজিনাল গ্রিক মিথোলজি অনুযায়ী বিষয়টা এমন যে ওখানে জাস্ট তিনজন তার তিনজন কমরেডস, তিনজন সৈন্য বা সেলর যাই বলি না কেন, তো তিনজন খাইছিল এই লোটস ফল। খাওয়ার ফলে কি হয়, তারা আর বাড়িতে যাবে না, বলে যে না আমরা এখানেই থাকবো। তারা তাদের যখন ধরে একরকম জোরপূর্বক নিয়ে যাইতে শুরু করে ওডিসিয়াস এবং তার অন্যান্য সদস্যরা, তখন তারা কান্না করতে শুরু করে এবং মানে মাটিতে হামাগুড়ি দেয়। এক কথায় তারা যাবেই না, এই ল্যান্ড কোনোভাবে আর ত্যাগ করবে না, কারণ এর প্রভাবটা কিসের প্রভাব পড়ছে, ওই লোটাস ফ্রুটের প্রভাব পড়ছে ওই তিনজনের উপরে। হ্যাঁ, কিন্তু অ্যাট লাস্ট পরবর্তীতে কি হয়, ওডিসিয়াস আর অন্যান্যরা মিলে তাদেরকে বাঁধে, দড়ি দিয়ে বেঁধে ইয়ে করে, জাহাজে নিয়ে গিয়ে ওই পাটাতনের নিচে, হ্যাঁ একদম ওই যে নিচে কাঠের নিচে যে জায়গাটা, ওর মধ্যে ঢুকায় দেয়, দিয়ে বেঁধে রাখে যাতে ওরা নড়াচড়া করতে না পারে। এইভাবে বেঁধে তাদেরকে নিয়ে আসে, ওই দ্বীপ থেকে তারা উদ্ধার হয়। এছাড়া আরো অনেক, যেমন হচ্ছে সার্সি নামে একটা জাদুকরী ওদের দ্বীপে আসে। এভাবে মোটামুটি 5-6টা দ্বীপে সে বিপদের সম্মুখীন হয়, আর এবং অ্যাট লাস্ট তার যে রাজ্য ইথাকা এটাতে চলে আসে। তো কিভাবে কি হয়েছিল লোটাস ইটার্সদের সাথে, এটা আমরা আলোচনা করলাম। তো চলেন এখন আমরা কবিতাটায় যাই। হ্যাঁ, তো লর্ড আলফ্রেড টেনিসনের এখান থেকে জাস্ট তার বায়োগ্রাফিটা একটু মনে রাখবো আমরা। 1809 থেকে 1892, 1809 থেকে 1892 এটা হচ্ছে তার লাইফ ডিউরেশন। আচ্ছা, এটুকু মনে রাখলেই হবে। আর টেনিসন মূলত তার বংশীয় পদবী, হ্যাঁ বংশীয় পদবী তার। আর আলফ্রেড ছিল হচ্ছে তার নাম। এখন তার নামের আগে একটা ওয়ার্ড দেখেন, সেটা হচ্ছে লর্ড। লর্ড ওয়ার্ডটা কেন ব্যবহৃত হইল? তো লর্ড আলফ্রেড টেনিসন তিনি মূলত তাকে কুইন ভিক্টোরিয়া তাকে ব্যারন পদবি দিয়েছিল। তো ব্যারন যে উপাধি, এটা দিলে তাকে সবাই লর্ড বলতে বাধ্য। তাকে সবাই, যেমন হচ্ছে নাইটহুড উপাধি যদি দেওয়া হয় তাকে কি স্যার বলতে বাধ্য, ঠিক তেমনি যদি ব্যারন উপাধি দেওয়া হয় তাহলে তাকে লর্ড বলতে বাধ্য সবাই। হ্যাঁ, তো আর এই ব্যারন উপাধিটা কেন দেওয়া হয়? এই ব্যারন উপাধিটা দেওয়া হয় শুধুমাত্র কবিতা লেখার জন্য না, বরং বিভিন্ন ভালো কাজের জন্য বা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে এরকম কোনো ব্যক্তিকে রানী নিজের ইচ্ছা মতো ব্যারন উপাধি দেন। আর লর্ড আলফ্রেড টেনিসন তিনি একজন পোয়েট লরেট ছিলেন। হ্যাঁ, পোয়েট লরেট। তো পোয়েট লরেটকে, পোয়েট লরেট বলতে সেই সব কবিদেরকে বোঝায় যারা কিনা দেখা যাচ্ছে জাতীয় কোনো অনুষ্ঠান বা কোনো প্রয়োজনে, জাতির কোনো প্রয়োজনে কবিতা লিখে জাতির জন্য তাদেরকে পথ দেখায়, বা তাদের এক কথায় এক রাজসভার অনেকটাই রাজসভার কবি বলা যায়। হ্যাঁ, তো এই যেসব যাদেরকে এই পদ মানে আপনার পোয়েট লরেট দেওয়া হয়, তারা মূলত এক কথায় দেশের জন্য, দেশের জন্য, রানীর পৃষ্ঠপোষকতার জন্য, এদের জন্য কবিতা লিখে, জাতীয় অনুষ্ঠানগুলোর জন্য কবিতা লিখে। এবং লর্ড আলফ্রেড টেনিসন 1850 সালে যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যু হয়, তখন তিনি এই পোয়েট লরেট উপাধিটা অর্জন করেন। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাভ করছিলেন হচ্ছে 1843 সালে। হ্যাঁ, আর লর্ড আলফ্রেড হচ্ছে 1850 সালে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে অন্য কিছু আর বলার কিছু নাই, এগুলো গুরুত্বপূর্ণ না। তবে জাস্ট তার ন্যাশনালিটিটা একটু মনে রাখেন, তিনি হচ্ছেন একজন ইংলিশ, হ্যাঁ ইংলিশ পোয়েট, ব্রিটিশ। এবং আপনারা জানেন ব্রিটিশ আয়ারল্যান্ড, তারপর ব্রিটেন এবং ইউকের মধ্যে পার্থক্য, এগুলো এর আগেও বলছি। আচ্ছা, তার টাইটেল হচ্ছে দ্য ভয়েস অফ ভিক্টোরিয়ান এজ। তাকে মানে যেহেতু তিনি সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেটিভ পোয়েট, মানে সবচেয়ে বেশি উপস্থাপন করছে ভিক্টোরিয়ান স্পিরিটটাকে, এই জন্য তাকে দ্য ভয়েস অফ ভিক্টোরিয়ান এজ বলা হয়। পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন, এটাও ঠিক আছে। রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ ভিক্টোরিয়ান এরা, ভিক্টোরিয়ান এজ, এর ডিউরেশন হচ্ছে 1832 থেকে 1901, 1832 থেকে 1901। এখন বিষয় হচ্ছে কি, 1837 সালে কুইন ভিক্টোরিয়া আপনার হচ্ছে ক্ষমতাটা দখল করে আর কি, তার হাতে ক্ষমতা আসে। তাহলে তার নাম অনুসারে এই যুগে নাম অনুকরণ হইল
তাহলে কেন 1837 সাল থেকে ভিক্টোরিয়ান যুগ ধরা হয় না? এর কারণ হচ্ছে ভিক্টোরিয়ান যুগের যে ফিচার্স গুলো, যেমন হচ্ছে কনফ্লিক্ট বিটুইন সায়েন্স ভার্সেস রিলিজিয়ন, তারপরে হচ্ছে আনডোমিটেবল স্পিরিট, তারপরে আরো যা কিছু আছে, ফেইথ অ্যান্ড ডাউট, এই সব কিছুই, তারপর সায়েন্টিফিক প্রোগ্রেস, ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশনে হয়েছিল, এগুলো সব ফিচার্স গুলো, এগুলো মানে এটা প্রতীয়মান হয়েছিল 1832 সাল থেকে, যার কারণে 1832 সাল থেকেই শুরু হয় হচ্ছে আপনার ভিক্টোরিয়ান এজ, 1832 থেকে 1901 সাল পর্যন্ত। আচ্ছা, তারপরে তাকে পয়েন্ট অফ ফেইথ অ্যান্ড ডাউট বলা হয়। আর ভিক্টোরিয়ান যুগে তাকে আবার বোথ অপটিমিস্টিক অ্যান্ড পেসিমিস্টিক দুইটাই বলা হয়, অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক। আমরা যদি স্পেসিফিক ভাবে আসি, তাহলে অপটিমিস্টিক পোয়েট হচ্ছে রবার্ট ব্রাউনিং, আর পেসিমিস্টিক পোয়েট হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। এখন বিষয় হচ্ছে যে তাকে দুইটাই অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক পয়েন্ট কেন বলা হয়, কারণ হচ্ছে যে তিনি কোনো জায়গাতে ভিক্টোরিয়ান যে ফিচার্স গুলো, ভিক্টোরিয়ান যে প্রোগ্রেস গুলো, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন, আবার কোনো জায়গায় এগুলো তিনি পছন্দ করেন নাই। যে এতটা, যেমন হচ্ছে এই কবিতাটার কথাটা যদি আমরা বলি, দ্য লোটাস ইটার্সে তিনি দেখাইছেন কি, যে তার একটা শান্তিপূর্ণ জীবন চায়, মানুষ কেন এত দৌড়াবে, হোয়াই। আমাদের তো এখানে উদাহরণ এইভাবে দিছে যে একটা ফুল একটা শাখায় ফোটে, এখানেই বড় হয়, এখানেই থাকে, এখানেই ঝরে পড়ে, এখানেই তার মৃত্যু হয়, জন্ম মৃত্যু সব একই জায়গায়, তাহলে মানুষ কেন হিসেবে, আমরা তো সৃষ্টির সেরা জীব, আমরা কেন এত দৌড়াবো? তো কিন্তু ভিক্টোরিয়ান যুগে মানুষরা এরকমই ছিল, টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন। তাদের যে একটা প্যাশন ছিল, তারা অজানাকে জানতে চায়, না দেখাকে দেখতে চায়। এই যে আমরা বলি না, যে আল্লাহ তালা, এটা অবশ্য আল্লাহ তালাই বলছে যে কি, যে ঘুরে ঘুরে সম্পূর্ণ পৃথিবী দেখো এবং আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এবং ওই যে ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা আমার কোন নিয়ামতের কি ইয়ে করবে, তো এই যে মানে অস্বীকার করবে। তো যাই হোক, এই যে আল্লাহ তালাও কিন্তু এই জিনিসটা বলতেছেন যে দেখো, ঘুরে বেড়াও। আর ভিক্টোরিয়ান যুগের মানুষগুলো এই জিনিসটা অনেক বেশি ছিল, অনেক, এটা রেনেসাঁ থেকে শুরু হয়েছে, স্যার ফ্রান্সিস ড্রেক থেকে শুরু করে অন্যান্য যারা অ্যাস্ট্রোনমার ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, তারা বিশেষ করে সি অ্যাডভেঞ্চার, এই জিনিসটা রেনেসাঁ থেকে ছিল। তবে এই ইয়ের যুগে কুইন ভিক্টোরিয়ার আপনার হচ্ছে যে পৃষ্ঠপোষকতা, এই জিনিসটা অনেক বেশি হয়, যার কারণে নতুন নতুন যে ব্রিটিশ এরা দখল করতেছিল, তাদের যে কলোনি তারা প্রতিষ্ঠা করতেছিল। তো এই জন্য তারা না দেখাকে দেখতে চাচ্ছিল, অজানাকে জানতে চাচ্ছিল, সায়েন্টিফিক অনেক ডিসকভারি হয়েছিল, আবার যার কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল। আর এতে করে মানুষের জীবনটা দেখা যাচ্ছে যান্ত্রিক হয়ে যাচ্ছিল, মানুষ অনেকটা রিয়েলিস্টিক, এক কথায় রিয়েলিজমের যে শুরুটা, এটা রোমান্টিক পয়েন্ট, মানে রোমান্টিক এজের পরবর্তীতে শুরু হয়, যদিও এটা মডার্ন যুগের ফিচার্স, বাট আমরা ভিক্টোরিয়ান যুগেই দেখতে পাই যে মানুষ অনেকটা সেলফ সেন্টার্ড হয়ে গেছে, হ্যাঁ, যারা নিজেদের মতো বাঁচতেছে, ফ্যামিলি বন্ডেজ ভেঙে যাচ্ছে, কারণ তারা যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, গ্রাম থেকে চলে আসতেছে, শহরে আসতেছে, এতে করে কি হচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে, বড় বড় ফ্যামিলি গুলো ভেঙে যাচ্ছে। তো এক কথায় যে ফ্যামিলি একটা ব্রোকেন, একটা ফ্র্যাগমেন্টেশন, এমন জিনিসটা হচ্ছে। আচ্ছা, তো এই কারণে কিছুটা এখানে ফ্রাস্ট্রেশনও একটু দেখা যায়। আচ্ছা, তিনি ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন, 1832 থেকে 1901, এটা নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, এর পরবর্তীতে এখানে তার রাইটিং গুলো আর কি কি লিখছেন না লিখছেন, বিভিন্ন কালেকশনস, পাশাপাশি পোয়েমস গুলো, এগুলো লিস্টে দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, লোটাস ইটার্স নাম তো আলোচনা করলামই। তো ওই যে লোটাস ল্যান্ডে যারা ছিল, ওই আইল্যান্ডে, তো তাদের অধিবাসীদের বলা হয় কি, লোটাস ইটার্স। আচ্ছা, আর অরিজিনালি কিন্তু আবারও বলতেছি, তিনজন ওই লোটাস ফলটা খাইছিল, হ্যাঁ, মানে অরিজিনাল মিথোলজি অনুযায়ী, গ্রিক মিথোলজি, কিন্তু এখানে টেনিসন দেখাইছে তার যে কমরেডসরা ছিল মোটামুটি সবাই প্রায় খেয়ে ফেলছিল, এবং তারা এই দ্বীপটা ত্যাগ করতে যাচ্ছে না, এবং যার কারণে কুইক সং এর একটা পার্টি আছে, যেখানে কিনা তারা লজিক দেখায়, মানে ন্যাচারাল অনেক কিছু তুলনা করে, প্রকৃতির সবকিছু সৃষ্টির অনেক কিছুর সাথে তুলনা করে দেখায়, যে এরা তো সবকিছুই এরকম এই জায়গাতেই থাকতেছে, একই জায়গায়, আমরা কেন এত দৌড়াদৌড়ি করবো, কেন আমরা যুদ্ধ করব, আমরা এইভাবেই ওয়েন্ডার, অর্থাৎ রোম অ্যাবাউট এইমলেসলি উইদাউট এনি পারপাস, ঘুরে বেড়ানো, কেন আমরা এভাবে ঘুরে বেড়াবো, কেন যুদ্ধ করব, এরকম লজিক তারা দেখায়। আচ্ছা, টোটাল লাইন হচ্ছে 173টা, এটা মনে রাখার দরকার নেই, এটা লাগবে না।
ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ বা ন্যারেটিভ পোয়েট্রি। ড্রামাটিক মনোলগটা হচ্ছে বিষয়টা এমন যে যেখানে স্পিকার স্পিক্স ইন ফ্রন্ট অফ সাইলেন্ট লিসেনার ও লিসেনার্স। হ্যাঁ, যেখানে স্পিকারটা কথা বলে সাইলেন্ট লিসেনার, অর্থাৎ একদম নিস্তব্ধ একজন শ্রোতার সামনে। হ্যাঁ, অথবা একজন শ্রোতা হইতে পারে, অনেকজন শ্রোতা হইতে পারে। তবে এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে 3টা স্পিকার পাই আমরা। শুরুর প্রথম 2 লাইনে পাই হচ্ছে ওডিসিয়াসকে, তারপরে পাই হচ্ছে ইয়েকে, আমাদের যে রাইটার লর্ড অ্যালফ্রেড টেনিসন তাকে পাই, এবং কোরিক সঙ্গে তার যে কমরেডস গুলো তাদেরকে পাই। আচ্ছা, পাবলিশ ডেট কবিতাটা 1832 এবং রিটেন ডেটও এটাই। এর পরবর্তীতে এটার যে প্লেস সেটিংটা সেটা হচ্ছে লোটাস ল্যান্ড। এটা মনে রাখেন, লোটাস ল্যান্ড এটা হচ্ছে প্লেস সেটিং। আর ওইটা যে টাইম সেটিং সেটা এটা অলওয়েজ আফটারনুন ছিল, সবসময় বিকেল মনে হইতো, অনেকটা অ্যাটমসফিয়ার বিরাজ করতো, মানে বিকেলের বিষয়টা হচ্ছে অনেকটা আলসেমিপূর্ণ এমন একটা সময়। বিশেষ করে আপনি যদি একটু গ্রীষ্মের বিকেলের দিকে তাকান, গ্রীষ্মকালে, তাহলে দেখবেন যে একটা স্থবির অর্থাৎ স্ট্যাটিক একটা অবস্থা। তো ওই রকমই অবস্থা বিরাজ করতেছিল ওই ল্যান্ডটায় সব সময়। আচ্ছা, নোটস লর্ড এটা তো বলে দিলামই, ব্যারন উপাধি পাইলে তাকে লর্ড বলা হয়। লোটস এটা হচ্ছে একটা ফল, একটা তবে একটা প্রতীক, পলায়নবাদের প্রতীক। হ্যাঁ, কারণ এই যে টেনিসন দেখাইছে দেখি যে মানুষ খুবই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে নিজের জীবন নিয়ে ভাবার টাইম নাই, এমন একটা কন্ডিশন। তো এই কারণে এখানে দেখানো হয়েছে যে এই জিনিসগুলো থেকে তারা কি চায়, তারা একটু বাঁচতে চায়। হ্যাঁ, তারা এখান থেকে একটু পালাইতে চায়। যখন মানুষ কল্পনা জগতে কখন হারায় যায় বা কখন চলে যাইতে চায়, যখন কিনা আর যে প্রেজেন্ট কন্ডিশনে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, তখন এই স্কেপিজমটা কাজে লাগায় বা এখান থেকে কল্পনা জগতে হারাইতে চায়। তো আমাদের যে রাইটার টেনিসন তিনি দেখেন যে আসলে বর্তমানে মানুষগুলো আর আগের মতো নাই। মানুষগুলো অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে গেছে, তাদের জীবনটা যান্ত্রিক হয়ে গেছে, যান্ত্রিক শহরে। আমরা এখন ফিল করি না, আমরা বলি যে ঢাকা শহর সব সময় দৌড়ায়, কোনো সময় ঘুমায় না, যান্ত্রিক শহর। ঠিক তেমনি ওই সময় ভিক্টোরিয়ান যুগে এই ইংল্যান্ড এই অবস্থা হয়েছিল, কেউ কারো দিকে তাকানোর টাইম নাই। ঢাকা শহরে আপনি পাশ দিয়ে আরেকজন মানুষকে হত্যা করে ফেলবে, কেউ কিছু বলবে না, কিসের অত ভেজাল। মানুষরা এরকম হয়ে গেছে ভিক্টোরিয়ান যুগে, ফ্যামিলি বন্ডেজ শেষ। এবং এই জিনিসটা আমরা রোমান্টিক যুগেও দেখতে পাবো, লন্ডন 1802-তে, আবার হচ্ছে উইলিয়াম ব্লেকের লন্ডন 18th লন্ডন কবিতাটায়, এই সবগুলোতে আমরা কিন্তু এগুলো দেখতে পাই যে ওই সময় এই কারণে সব কিছুর প্রতি বিরক্ত হয়ে টেনশন ভাবলেন তাহলে এমন কিছু করা যাক যাতে করে মানে পলায়নবাদ এই জিনিসটাকে স্বীকৃতি দেওয়া যায়, মানুষরা যেন বুঝতে পারে যে আসলে প্রকৃতির সবকিছুই স্ট্যাটিক। হ্যাঁ, তারা এক জায়গাতে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা কেন এত নড়াচড়া করবো, কেন, ওয়াই, এরকম প্রশ্ন তোলে ওই নাবিকেরাই, কিন্তু প্রশ্ন তোলে। অলওয়েজ আফটারনুন এটা সবসময় বিকেল থেকে দ্বীপটায়, নতুন করে বলার কিছু নেই। কোরিকসং অর্থাৎ নাবিকরা, যে পরবর্তীতে একটা পার্ট আছে কোরিকসং নামে, তো মোটামুটি 45 লাইনের পরে তো তা কি করে সমবেত কণ্ঠে বলে। তো কাদের বলে, কাকে মূলত বলে, তারা নিজেরা বলে। তো এখানে যদি আমরা কাউকে যদি ধরে নিই যে কে শ্রোতা, তখন সেটা হবে ইউলিসিস বা ওডিসিয়াস, কারণ তাকে উদ্দেশ্য করে মূলত বলতেছে যে আমরা কেন যাব, বা নিজেরা বলতেছে বিষয়টা এমনই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই সাহিত্যকর্মটা কেন লেখা হয়েছে, এর পেছনে গল্পটা কি। ওই যে বললাম যে শিল্প বিপ্লব হয়েছিল ওখানে, এবং মানুষ কি হয়ে গিয়েছিল, একটা গ্রাম থেকে শহরে চলে আসতেছিল, ফ্যামিলি বন্ডেজ ভেঙে গিয়েছিল, প্রচুর পরিমাণে বাস্তববাদী হয়ে গিয়েছিল, যার কারণে মানুষের ভেতরের ইমোশন, ডিজায়ার, এই জিনিসগুলো আউট হয়ে গিয়েছিল, ফ্যামিলিয়াল বন্ডেজ সব শেষ। তো যেহেতু মানুষ সব সময় একটা যন্ত্রের মতোই হয়ে গেছে, এখান থেকে তো একটা রিলিফ প্রয়োজন। তো এই কারণে তিনি রিলিফ হিসেবে এই কবিতাটা, যেখানে কিনা মানুষ শান্তি পাবে, শান্তির খোঁজে। শান্তিটা কোথায় পায়, প্রকৃতির খোঁজে। দেখেন রোমান্টিক টাচ কিন্তু আসতেছেই, লাভ ফর নেচার যে জিনিসটা। হ্যাঁ, রোমান্টিক যুগেই শুধুমাত্র যে লাভ ফর নেচার দেখানো হয়েছে তা না, এটাকেই বিভিন্নভাবে পলিশ করা হয়েছে বিভিন্ন যুগে, কিন্তু প্রত্যেকটা যুগেই লাভ ফর নেচার দেখানো হয়েছে। যেমন হচ্ছে আমরা যদি রেনেসাতেই তাকাই, আমরা যদি অ্যাস ইউ লাইক ইটের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কি, ফার্স্ট অফ আর্ডেন ছিল কি উইলিয়াম শেক্সপিয়ারের মায়ের নাম। তিনি মায়ের স্পর্শে কি হয়, সন্তান ভালো হয়ে যায়। ঠিক তেমনি
আর্ডেন বনে গিয়ে সবাই কি হয়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল, তাই না? প্রকৃতিকে সবসময় আইডিয়ালাইজ প্রত্যেকেই করছে। হ্যাঁ, রোমান্টিক যুগে একটু বেশিই করছে সাবজেক্টিভিটি অ্যাড করে, তবে এটাকে তারা ওইভাবে প্রকাশ করে নাই। হ্যাঁ, প্রকাশ করে নাই, কিন্তু দেখেন এই কবিতাতে রোমান্টিক যুগের কবিরা অনেক বেশি পরিমাণে করছে। আর এখানেও আমরা দেখাইছি, দেখতেছে যে লোটাস ল্যান্ড, এখানে একটা প্রকৃতির সবকিছুই স্থবির। তাহলে মানুষ কেন কেন এত দৌড়াতে হবে, কেন এত বিদ্রোহ, কেন এত যুদ্ধ, কেন এত যান্ত্রিকতা, মেশিনের মতো কাজ কারবার। এখন আমরা যদি তাকাই উন্নত দেশগুলোর দিকে, চায়না, জাপান, কোরিয়া, দেখবেন যে মানুষ ওই যে ট্রামের জন্য, তারপর ট্রেনের জন্য লাইন দিয়ে আছে, তো হাতে মোবাইল টিপতেছে, সব সময় ব্যস্ত ওরা। এবং ওরা মানে আমরা বাঙালিরা এই জন্য একটু অলস জাতি বলা যায়। আমরা খাই, আরামে বিরামে বসি, খাই, হ্যাঁ, রেস্ট করি, একটা ঘুম টুম নেই। আর ওদের খাওয়ার সিস্টেম হচ্ছে রাস্তার মধ্যে। ওদের কাজ হচ্ছে মূল ফোকাস, আর খাবারটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট। ওই ইয়ে থেকে, রেস্টুরেন্ট থেকে নিল দুইটা বা একটা বার্গার নিয়ে খেতে খেতে চলে গেল, ব্যাস। তারপর হচ্ছে রাস্তার ধারে যে ইয়ে ওয়েস্ট ফেলানোর যে জিনিস থাকে, ড্রাম, ওর মধ্যে ফেলে দিয়ে চলে গেল। ওদের খাওয়াটা হচ্ছে এরকম, আর আমাদের কি আলাদা। আমরা বিশ্রাম পছন্দ করি বেশি। তো যাই হোক, এখানে টেনিসন বিশ্রামকে একটু প্রাধান্য দিচ্ছেন, যে আমাদের কি প্রয়োজন, একটু শান্তি প্রয়োজন, কাম অ্যান্ড রেস্ট, এটা প্রয়োজন। যুদ্ধ পরবর্তী ট্রমা। তো ট্রয়ের যুদ্ধে কি হয়েছিল, বললাম যে নাবিকরা একদম বিধ্বস্ত, কারণ এই যে ট্রোজান যুদ্ধটা জিতছেই মূলত এই ইউলিসিসের বুদ্ধির কারণে। কিভাবে, ওই যে ট্রোজান হর্স তৈরি করছিল, ট্রোজান হর্সের মধ্যে তারা কি করছিল, তারা ঢুকেছিল, তো পরবর্তীতে যে শহরটাকে ধ্বংস করে দেয়। ইভেন আপনারা হয়তো এটা জানেন যে এই ট্রয় তো এই একবারই পতন হয় না, এর আগেও একবার পতন হয়েছিল ট্রয়ের শহরটা। বিষয়টা এরকম যে লাওমেডন, তিনি ছিলেন হচ্ছে ট্রয়ের রাজা। হুম তো এই যে কবিতাটা পড়াবে টিথোনাস, ওখানেও এই গল্পটা আছে। তো ট্রয়ের রাজা লাওমেডন, তিনি অ্যাপোলো এবং পোসাইডন, এই দুজন দেবতাদের দিয়ে তারা শ্রমিকের ছদ্মবেশে তারা ওই দুইটা শহর নির্মাণ করে দেয়। শহরের যে উঁচু দেয়ালটা ট্রয়ের, এটা নির্মাণ করে দেয়। কিন্তু এই যে লাওমেডন, যে কিনা ট্রয়ের রাজা, সে আর কি করে না, তাদেরকে আর কোনো পারিশ্রমিক দেয় না। এই কারণে তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে কি হয়, একটা সামুদ্রিক মানে দৈত্য পাঠায় এই শহরটাকে ধ্বংস করার জন্য। তখন ওই জায়গাতে হারকিউলিস আসে, এবং লাওমেডন এই রাজা হারকিউলিসের সাহায্য প্রার্থনা করে। হারকিউলিস বলে ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু ও হ্যাঁ, এখানে হচ্ছে তার যে মেয়ে, তার মেয়েকে উৎসর্গ করতে হবে যদি এই ইয়ে থেকে বাঁচতে হয়, এই দানবের হাত থেকে। তো এই কারণে হারকিউলিস বলে ঠিক আছে, আমি সাহায্য করবো, কোনো সমস্যা নেই, তবে আপনার ওই মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। এটা তখন রাজা বিপদে তো পড়ছে, তখন বলে ঠিক আছে, আমি দিব। রাজা পরবর্তীতে যখন ওই দানবকে হত্যা করে হারকিউলিস, তখন রাজার তার মেয়েকে হারকিউলিসের সাথে বিয়ে দেয় না। তখন হারকিউলিস অনেক রেগে যায়, এবং সে রেগে গিয়ে ওই লাওমেডনকে হত্যা করে, এবং তার সমস্ত পুত্রদের হত্যা করে। জাস্ট একজনকে বাঁচিয়ে রাখে, সেই হচ্ছে পরবর্তীতে ট্রয়ের রাজা হয়, যার নাম তখনকার নাম ছিল হচ্ছে পোদারকেস, পরবর্তীতে নাম হয় হচ্ছে প্রিয়াম। তো প্রিয়ামেরই কিন্তু পরবর্তীতে শতপুত্র হয় আর কি। এবং তার মধ্যে যে হেক্টর, প্যারিস, যার কারণে ট্রোজানয়ের হয়। দেখ, আর ওই পেদারকেস বা প্রিয়ামেরই এক ভাই ছিল, যার নাম হচ্ছে টিথোনাস। তার নাম টিথোনাস। পরের কবিতা আমরা এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখ, এখানকার ক্যারেক্টার্স গুলো আমরা দেখতে পাই কে কে আছে। ইউলিসিস বা ওডিসিয়াস। ইউলিসিস হচ্ছে রোমান নেম, ওডিসিয়াস হচ্ছে গ্রিক নেম। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। এবং সে হচ্ছে ইথাকার রাজা। কোথাকার রাজা? ইথাকা, তার রাজ্যের নাম ইথাকা। হ্যাঁ, আচ্ছা। এবং সে মূলত এই ট্রয় যুদ্ধে অংশগ্রহণ করে। সে মূলত অরিজিনালি এই যে মানে অ্যাডভেঞ্চারাস ছিল অনেক বেশি। হ্যাঁ, অ্যাডভেঞ্চার যখনই আসে তখন এই ওডিসিয়াসের নাম আসে। সে অ্যাডভেঞ্চার পছন্দ করত। এই যে 20 বছর 30 বছরের যে জার্নি, 10 বছরে গেছে ট্রয়, 10 বছর যুদ্ধ করছে, ট্রয় জয় করছে, 10 বছর পরে যে ফিরে আসছে তার নিজের রাজ্য ইথাকাতে, তবু সে ক্ষান্ত হয় নাই। এসে তার ওয়াইফকে সে মনে করে বৃদ্ধা হয়ে গেছে। হ্যাঁ, যদিও মানে সে নিজের প্রমাণ দেয় যে আমি হলাম ওডিসিয়াস। তার ওয়াইফ তাকে চিনতে পারতেছিল না, কিন্তু নিজে বুড়া হয়ে গেছে, কিন্তু তার ওয়াইফকে বলতেছে তুমি বুড়ি হয়ে গেছে। তার ভালো লাগতেছে না রাজপাট, কারণ ওই যে তার সমুদ্র অ্যাডভেঞ্চার পছন্দ। তো অ্যাডভেঞ্চারাস স্পিরিট বা অ্যাডভেঞ্চারাস যে বিষয়গুলো, এগুলো যদি আসে, তাহলেই কার রেফারেন্স আসে? ওডিসিয়াসের রেফারেন্স আসে বা ইউলিসিসের রেফারেন্স আসে। আচ্ছা, তো এটা মনে রাখবেন, সে হচ্ছে ইথাকা রাজা।
ম্যারিনার্স অর্থাৎ সেলর্স যারা তার সাথে ছিল, তার পরিশ্রম করে প্রচুর, যুদ্ধ জয় করে এবং পরবর্তীতে এই লোটাস ল্যান্ডে আসার পরে তারা ফিরে যাইতে চায় না, যে বলে যে না আমরা কেন ফিরে যাব। লোটাস ইটার্স, এখানে লোটাস যারা খাইতো এই দ্বীপের বাসিন্দা তাদের বলা হয়েছে। এই হচ্ছে ক্যারেক্টার্স। থিমস এমন অন্য কিছু না, স্কেপিজম ভার্সেস রিয়েলিটি, অর্থাৎ মানে কি যে পলায়নবাদ বনাম কি বাস্তবতা, এগুলো হচ্ছে একটা থিম। এখানে তিনি দেখাইছেন যে তারা মানে স্কেপ পালাইতে চায়, যারা এই সদস্যরা রয়েছে, কমরেডসরা রয়েছে আমাদের যে হিরো ওডিসিয়াস তার, কিন্তু অরিজিনালি তাদেরকে তো আবার আসতেই হবে, উপায় নেই। তারা পুনরায় আবার ইথাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু এই কবিতাটা কিন্তু করে না, যাই হোক মানে পরবর্তীতে করে অরিজিনালি। স্ট্যাটিস ভার্সেস সাসপেনশন অফ টাইম, অর্থাৎ কি প্রকৃতির স্থবিরতা ভার্সেস সময়ের একদম মন্থর গতি। বিষয়টা এমন যে প্রকৃতি ওই যে ওই সময়টা, তো এই যে দ্বীপ লোটাস ল্যান্ড, এটা ছিল অনেক সবসময় বিকাল থাকতো, সবসময় অলওয়েজ আফটারনুন, এমন একটা লাইনই আছে, সবসময় বিকাল থাকতো। এখানে প্রকৃতি একদম স্থবির, সবকিছু ঠান্ডা, মানুষগুলো ঠান্ডা, কারণ তারা তো লোটাস ফল খাইতো, ওইভাবেই থাকতো অলস, আর অন্য কিছু তাদের কোনো কিছু ডিমান্ড হইতো না, কোনো কিছু তারা খাইতো না। আচ্ছা, ফিটিলিটি অফ লেবার অ্যান্ড ডিজায়ার ফর রেস্ট, অর্থাৎ কি পরিশ্রমের ব্যর্থতা এবং বিশ্রামের আকাঙ্ক্ষা। পরিশ্রম তারা করেছিল এবং তারা এটা ফিল করছিল যে আমাদের পরিশ্রম হচ্ছে বৃথাশ্রম। এই যে আমরা জীবনে যুদ্ধ করছি, মিনিংটা কি? এর কি কোনো মিনিং আছে? এর কি কোনো প্রয়োজন আছে? না, এর কোনো প্রয়োজন নাই। বরং আমরা যে এই যে একটা উদাহরণ এখানে, এটা আগে আমি বললাম যে একটা উদাহরণ দেয়, যে এই যে ইয়ারা আছে, গাছে ফুল ফোটে, হ্যাঁ, তো এই ফুলগুলো এইখানেই ফুটে, এই শাখাতেই ফুটে, এখানে ঝরে পড়ে। তো এখানে যেমন হচ্ছে কোনো ইয়ে নাই, এখানে কোনো যেমন চেঞ্জ নাই, তাহলে আমাদের জীবনে কেন এত চেঞ্জ আনা লাগবে? আমরা যুদ্ধ করব, এত সংগ্রাম করব সমুদ্র পথে, এগুলো অযথা না, এগুলো তো কোনো প্রয়োজন নাই। এই জিনিসগুলোই তিনি মূলত দেখাইছেন। আর এট লাস্ট আমরা দেখতে পাই কি উদাসীনতা এবং স্বর্গীয় বিচ্ছিন্নতা, ডিফাইন ইনডিফারেন্স, অর্থাৎ দেবতারা মূলত এখানে একটা রেফারেন্স আসছে, যে এখানে দেখাইছে যে নাবিকরা দেবতাদের মতোই তারা মানে মূলত বাঁচতে চেয়েছে, যে দেবতারা সুখে বসে থাকে অলিম্পাসে, তারা মূলত এটা অলিম্পিয়ান গডদের মূলত রেফারেন্স দিছে। তারা চুপচাপ বসে থাকে এবং মানুষের দুঃখ দিয়ে তারা মজা পায়। ইভেন এখানে এটাও দেখানো হয়েছে যে পোসাইডন তাদের উপর বিপদ চাপায়, শুরুতে আমি বললাম। তো দেবতারা অলিম্পাসে থাকে, আরামে থাকে, আর এই বিপদে ফেলায় দেয় সাধারণ মানুষদের। তাহলে তাদের মতো আমরা জীবনযাপন করব, অলস আমরা কেন এইভাবে পরিশ্রম করতে যাব? এত চেঞ্জ আমাদের জীবনে তো দরকার নাই। এই হচ্ছে বিষয়। তো এই ছিল হচ্ছে এর থিমস গুলো। এর পরবর্তীতে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিসে চলে যাব। হ্যাঁ, আমাদের যে সামারি গুলো এগুলো পিডিএফ থেকে আপনারা পড়ে নেবেন, কারণ ক্লাস বেশি লং করা যাবে না। তবে যদিও এটা 2টা ক্লাস লাগবে, কারণ কবিতাটা অনেক বড়। তো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, তো দেখেন কি বলতেছে শুরুতেই, কারেজ, যে এমন বলতেছে যে সাহস করো, সাহস করো বা সাহস রাখো, হি সেইড, সে বলল। কে বলছে? ওডিসিয়াস বলতেছে তার কমরেডসদের, অ্যান্ড পয়েন্টেড টুয়ার্ডস দ্য ল্যান্ড, এবং সে কি করতেছে? পয়েন্টেড অর্থাৎ কি করতেছে? যে নির্দেশ করতেছে, দেখাচ্ছে, যে ওই যে দূরবর্তী ল্যান্ডের দিকে সে দেখাচ্ছে। দিস মাউন্টিং ওয়েভ উইল রোল আস শোয়ার্ড সুন, যে এই যে মাউন্টিং ওয়েভটা, এই যে উত্তাল যে ঢেউটা, উইল রোল আস আমাদেরকে কি গড়িয়ে নিয়ে চলে যাবে। শোয়ার্ড সুন মানে কি? শোর ওয়ার্ড মানে কি? যে শোর অর্থাৎ কি? যে তীরের দিকে, খুব শীঘ্রই তীরের দিকে নিয়ে যাবে। এটা কে বলতেছে? এটা আমাদের যে হিরো ওডিসিয়াস, সে তার কমরেডদের বলতেছে যে ধৈর্য রাখো, সাহস করো, শীঘ্রই আমরা কি ওই দূরবর্তী যে ল্যান্ড দেখতে পাচ্ছ, ওই ল্যান্ডে আমরা পৌঁছাবো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে শুরুতে বললাম যে তারা দীর্ঘ 9 দিন তারা যে ল্যান্ডে ছিল সেখান থেকে পালানোর পরে দীর্ঘ 9 দিন ঝড়ের কবলে পড়ছিল, ঝড় তারা সহ্য করছে। 9ম দিন পরে তারা একটা কি পাইছে? ল্যান্ডের দেখা পাইছে। তো যার কারণে বলতেছে যে এতদিন তো আমরা সাহস করলাম, আমরা এই উত্তাল ঢেউ অতিক্রম করছি, আর একটু অপেক্ষা করো, ওই যে দূরবর্তীতে ল্যান্ড দেখা যাচ্ছে না, ওই ল্যান্ডে আমরা নামবো, একটু ধৈর্য ধারণ করো, ওই ল্যান্ডের দিকে আমরা কি যাবো এবং ওখানে তীরে গিয়ে আমরা উঠবো। এই 2টা লাইন কে বলতেছে? ওডিসিয়াস বলতেছে। তারপরে যে লাইনগুলো আসবে এগুলো সব কে বলতেছে? এগুলো বলতেছে হচ্ছে টেনিসন, সবই টেনিসন। আচ্ছা,
এরপর কি আসতেছে, ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকালের সময়, দে কেম অন টু এ ল্যান্ড, তারা একটা কি কোথায় একটা দ্বীপে এসে নামলো। ল্যান্ড মানে কি সমুদ্রের মধ্যে একটা দ্বীপে এসে নামলো। ইন হুইচ ইট সেমড অলওয়েজ আফটারনুন, ইন হুইচ মানে কি যেখানে, ইট সেমড এটা মনে হচ্ছিল সবসময় কি বিকেল, অর্থাৎ বিকেলটা কেমন একদম স্থবির ঠান্ডা, হ্যাঁ সবকিছুই। তো এই জায়গায় তো কি হচ্ছিল, তার মনে হচ্ছিল মানে এর পরিবেশ, এই ল্যান্ডের এই আইল্যান্ডের যে অবস্থা এটা দেখে মনে হচ্ছিল কি এখানে সবসময় কি বিরাজ করতেছে, এখানে সবসময় বিকেল বিরাজ করতেছে। আচ্ছা, মানে সবকিছু একটা অলসতা ভাব। বিকালটা যেমন গ্রীষ্মের বিকালটা অনেক বেশি অলস লাগে, বা মনে হয় যে এটা কাটতেছে না, কেমন একটা বিরক্ত একটা বার্ডেন মানে স্ট্যাটিস একটা সিচুয়েশন দেয়, ঠিক তেমনি ওই একই রকম এটা ফিল করতেছে প্রত্যেককেই, ওখানে যারা কি নেমেছে এখন। আচ্ছা, তো এরপর কি আসতেছে, all round the coast the land glowed air did sown, যে এই যে all round the coast যে এই উপকূলের চারদিকে the languid air did sown, যে এই যে বাতাসটা মনে হচ্ছিল যে ওখানে কি হয়ে গেছে, একটা নেশার মতো একটা অবস্থা পড়ে গেছে। হ্যাঁ, একটা নেশার মতো ল্যাঙ্গুইড এয়ার মানে কি একটা যে বাতাস আপনার হচ্ছে যে মানে ক্লান্ত, একটা মানে ক্লান্ত একটা অবস্থা ওই মানুষের মতো। এটা বাতাসের ক্লান্ততা না, এটা প্রত্যেকটা মানুষের ক্লান্ততা। প্রত্যেকটা মানুষ এটা মূলত করতেছে, মেটাফরিক্যাল কম্পারিজন দেখাচ্ছে যে প্রত্যেকটা মানুষকে এটা রিপ্রেজেন্ট করতেছে, যে প্রত্যেকটা মানুষ যেমন ক্লান্ত জীবনে যুদ্ধে লড়াই করতে করতে, ঠিক তেমনি এই বাতাসটাও এই ল্যান্ডের এরকমই ক্লান্ত। জিটসন যেটা কিনা কি অনেক বেশি মানে একটা ইনটক্সিকেটেড একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। আচ্ছা, ব্রেথিং লাইক ওয়ান দ্যাট হ্যাথ এ উইরি ড্রিম, ব্রেথিং মানে কি এই বাতাসটা শ্বাস নিচ্ছিল লাইক ওয়ান এমন একজনের মতো, দ্যাট হ্যাথ এ উইরি ড্রিম, যে কিনা একটা ক্লান্তকর, উইরি মানে হচ্ছে ক্লান্তকর একটা স্বপ্ন দেখছে। বাতাসটা এমনই মনে হচ্ছিল। আচ্ছা, অর্থাৎ এখানে একটা হিপনোটাইজ একটা অবস্থা কাজ করতে। হিপনোটাইজ মানে কি, যে মানুষগুলো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যায় তার হিতাহিত জ্ঞান কাজ করে না। হ্যাঁ, তো ওই রকম একটা ইনটক্সিকেটেড একটা হিপনোটাইজ একটা অবস্থার মধ্যে চলে গেছে, মানে ওই ওয়েদারটাই এমন, অবস্থাটাই এমন। ওই যে বলে না ওয়েদার ডিমান্ড অনেক সময় করে কি যে একটু বৃষ্টি না হলে বর্ষার দিনে মানুষ খিচুড়ি হাঁসের মাংস খাইতে পছন্দ করে, ঠিক তেমনি ওখানকার ওয়েদারটা এমনই, মানে অলওয়েজ মনে হচ্ছে একটা ড্রিমি ওয়েদার, অলওয়েজ আপটাউন বিরাজ করতেছে, এমন একটা মন্থর একটা অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, ফুল ফেস্ট above the valley stood the moon, যে ফুল ফেস্ট above the valley stood the moon, যে যে উপত্যকার উপর পূর্ণিমার চাঁদ কি হয়েছিল, একদম স্থির হয়েছিল। আচ্ছা, এরপরে কি বলছে, and like a downward smoke the slender stream, and like downward smoke, এবং এটা মনে হচ্ছিল যে যে নিচের দিকে একটা ধোঁয়া কি নেমে আসতেছিল এমন মনে হচ্ছিল। দ্য স্লেন্ডার স্ট্রিম, কোথা থেকে, ঝর্ণা থেকে, ঝর্ণা সেই যে ধারাটা থেকে, অর্থাৎ ঝর্ণাটা এমন মানে মনে হচ্ছে ঝর্ণাটাও স্লো স্লো আসতেছে, মানে সবকিছুই হচ্ছে মন্থর গতি, সবকিছুর প্রকৃতি সবকিছুই, ওই দ্বীপটার পরিবেশটা মন্থর, ঝর্ণাটাও মনে হচ্ছে একদম মন্থর আস্তে আস্তে পড়তেছে। ঝর্ণা যে অরিজিনাল যে স্পিড, ওই স্পিডটা এখানে নাই, ঝর্ণা থেকে পানি পড়তেছে কিন্তু অনেক স্লো, মানে একটা ড্রিমি ওয়ার্ল্ড, ইনটক্সিকেটেড ওয়ার্ল্ড, হিপনোটিক একটা ওয়ার্ল্ড এখানে বিলং করতেছে। আচ্ছা, along the cliff to fall and pause the and fall did seem, যে along the cliff to fall, যে পাহাড়ের গা বেয়ে এটা কি পড়তেছে, কি পড়তেছে ওই ঝর্ণাটা, and pause and fall did seem, এবং মনে হচ্ছে যে এটা থেমে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে আবার মনে হচ্ছিল পড়তেছে এমন। অর্থাৎ এইখানে প্রথমে স্ট্যান্ডায় হালকা করে ছোট করে যদি একটু হাইলাইট করি তাহলে বিষয়টা এমন যে ইউলিসিস দেখাচ্ছে যে তিনি তার যে নাবিকরা তাদেরকে তিনি বলতেছেন যে তোমরা একটু সাহস রাখো, ওই যে দূরে যে ল্যান্ড দেখতে পাচ্ছ আমরা ওখানেই নামবো। হ্যাঁ, আর তারপরে বর্তিতে টেনিসন নিজের ভাষায় বলতেছেন যে সে এমন একটা ল্যান্ডে তারা নামলো যেখানে কিন্তু সবসময় আফটারনুন বিকেল বিকেল বিরাজ করতেছে, এখানকার সবকিছুই স্লো, এবং এখানে যে বাতাসটা এটাও মনে হচ্ছে মন্থর একটা অবস্থা, এখানে একটা ক্লান্তিকর অবস্থা বিরাজ করতেছে, জীবনটা এখানে স্লো। তারপরে এখানে এই যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটাও মনে হচ্ছে আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দুইজনের কথা পাই, একটা হচ্ছে সর্বপ্রথম ওডিসিয়াসের বা ইউলিসিসের, সে তার কমরেডসদের উদ্দেশ্যে বলতেছে, আর পরবর্তীতে পাই টেনিসনের, সে কিনা প্রকৃতির অবস্থাটা
বর্ণনা করতেছে অ্যাটমসফিয়ারটা। আচ্ছা, এর পরবর্তীতে 2 নাম্বার স্ট্যান্জা আমরা কি দেখব এখানে? এখানে বলতেছে যে a land of streams some like a downward smoke, যে ল্যান্ড অফ স্ট্রিম মানে কি ঝর্ণার দেশ, স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা বা ছোট নদী বোঝায়। তো ঝর্ণার এমন একটা দেশ এটা, বা ঝর্ণার হচ্ছে একটা দ্বীপ এটা। সাম লাইক ডাউনওয়ার্ড স্মোক, কিছু এটা কি যে ধোয়ার মতো নিচে নামতেছে এমন মনে হচ্ছে। স্লো ড্রপিং ভেইলস অফ থিনেস্ট ক্লজ ডিড গো, যে ওই যে স্লো ড্রপিং ভেইলস মানে কি অতি সূক্ষ্ম, ভেইলস মানে হচ্ছে আপনার পর্দা, পর্দার মতো। থিনেস্ট লন ডিড গো, যে এটা ঝরছিল আস্তে আস্তে, এমন একটা অবস্থা, খুব আস্তে আস্তে। অর্থাৎ এখানে ঝর্ণার যে পানিটা এটা খুবই স্বচ্ছ এবং এটা এতটাই ধীর গতিতে এটা পড়তেছিল যে মনে হচ্ছিল যে পাহাড় বেয়েটা ঝুলে আছে, মানে ঝুলতেছে পাহাড়ের গায়ে, এমন মনে হচ্ছিল। মানে খুবই স্লো, ওই যে অলওয়েজ আফটারনুন, সবসময় বিকেল মনে হচ্ছিল এবং অলস, প্রকৃতিটাও এখানে অলস। আচ্ছা, and some through wavering lights and shadows broke, এবং কিছু এবং কিছু কি মনে হচ্ছিল যে একটা আলো এবং ছায়ার মধ্যে দিয়ে, এটা কি যে লাইটস অ্যান্ড শ্যাডো মানে কি আলো এবং ছায়ার মধ্যে দিয়ে এটা ভেঙে পড়তেছিল। এখানে কি ভেঙে পড়তেছিল? ঝর্ণা ভেঙে পড়তেছিল। মনে হচ্ছিল যে ওই যে ঝর্ণাটা এটা মানে অনেকটা রহস্যময়, পাশাপাশি এটা কি করতেছে একটা তীক্ষ্ণ আলোও নয়, আবার কি একটা আবছা পরিবেশ, অর্থাৎ গ্লুমি স্টেট অফ মাইন্ড যেমন থাকে মানুষের, কোনো কিছু ভাল লাগে না, এই বিকালটা ওই রকমই একটা হ্যালুসিনেটিং একটা ওয়েদার দিচ্ছে এবং ঝর্ণাটা এখানে খুব সুন্দর করে বর্ণনা করতেছে যে এটা ওই রকমই অবস্থা ছিল। আচ্ছা, রোলিং এ স্লাম্বারাস শিট অফ ফোম বিলো, যে রোল করা মানে কি গড়িয়ে পড়া, হ্যাঁ। তো এ স্লাম্বারাস শিট অফ ফোম বিলো, যে একটা কি যে ঘুমন্ত একটা ফেনার, একটা কি যে চাদর, এটা কি করতেছিল, নিস্তব্ধ বা ঘুমন্ত ফেনার চাদর, এটা কি করতেছিল, যে বিলো মানে ফোম বিলো মানে কি ছড়িয়ে দিচ্ছিল আস্তে আস্তে, হ্যাঁ। স্লাম্বারাস মানে কি একটা ঘুমন্ত ফেনার, হ্যাঁ। শিট মানে কি ঘুমন্ত ফেনার যে চাদর, এটা ছড়িয়ে দিচ্ছিল, অর্থাৎ আস্তে আস্তে এটা পড়তেছিল, কোনো ইয়ে নাই, কোনো শব্দ নাই, একদম নির্ঘুমে। ওই যে আস্তে আস্তে বিষয়টা এমন যে কিছু কিছু মানুষের ঘুম হয় না, যে আস্তে আস্তে শয়, আস্তে 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 ঘুমায় যায়। বা কিছু কিছু বিষয়টা এমন যে কিছু কিছু নদীর পানি দেখবেন যখন পাহাড় থেকে উৎপত্তি হয় আস্তে 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 প্রবাহিত হয়, তারপরে তো এটা স্রোতস্বিনী হয় পরবর্তীতে, পাহাড় থেকে যখন ওই এরিয়া থেকে যখন বেরিয়ে আসে, ঠিক তেমনি ওই রকমই খুব আস্তে কোনো শব্দ ছাড়া এই ঝর্ণার কল মানে ইয়েগুলো এটা তৈরি এটা পড়ে যাচ্ছিল। আসলে একটা নিস্তব্ধ একটা অবস্থা। আচ্ছা, তো এরপর কি বলতেছে, দে স দ্য গ্লিমিং রিভার সিওয়ার্ড ফ্লো, যে তারা দেখলো, দে স যে তারা দেখলো, এখানে কি হচ্ছে যে এই যে গ্লিমিং রিভার সিওয়ার্ড ফ্লো, যে এই যে গ্লিমিং মানে কি যে জল জ্বলে উজ্জ্বল যে নদীটা, এটা সমুদ্রের দিকে আস্তে আস্তে কি হচ্ছে বয়ে যাচ্ছে। অর্থাৎ নদীর ধর্মটাই তো হচ্ছে সমুদ্রের দিকে বয়ে যাওয়া। তো এই নদীটা আস্তে 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 স্লোলি সমুদ্রের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, এই গ্লিমিং রিভারটা। ফ্রম দ্য ইনার ল্যান্ড, যে ভেতরের মানে জায়গা থেকে, ভেতরের ভূমি থেকে, ফার অফ থ্রি মাউন্টেন টপস, যে কি যে দূরে তিনটা পাহাড়ের চূড়ায়, অর্থাৎ এই যে নদীটা দ্বীপের থেকে এটা সমুদ্রের দিকে চলে যাচ্ছে এবং দূরে যে তিনটি পাহাড়ের যে চূড়া, এটা মানে দেখা যাচ্ছে যে এই যে এটা কিনা অনেক দূরে, মানুষের ধোয়া ছোঁয়ার বাইরে এমন একটা অবস্থা। তো এই তিনটা পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে। আচ্ছা, থ্রি মাউন্টেন টপস, কয়টা পাহাড় মনে রাখেন, এগুলো কিন্তু ব্রিফে আসে, তিনটা পাহাড়ের চূড়া, হ্যাঁ। থ্রি সাইলেন্ট পিনাকলস অফ এজড স্নো, যে তিনটা যে থ্রি সাইলেন্ট পিনাকলস অফ এজ স্নো, যে তিনটা নিস্তব্ধ পিনাকলস হচ্ছে আপনার শিখর, অফ এজ স্নো যে প্রাচীন যে বরফে ঢাকা এমন কিছু। স্টুড সানসেট ফ্লাশড অ্যান্ড ডিউড উইথ শোয়ার্স ড্রপস, যে এই যে স্টুড সানসেট মানে কি সূর্যের যে ফ্লাশড মানে কি যে লাল আভা, এটার দিকে তাকিয়ে আছে, এটার দিকে দাঁড়িয়ে আছে। ডিউড উইথ স্নোই ড্রপস, এবং এটা কি ডিউড বলতে আপনার হচ্ছে মানে একটা ফোটা ফোটা ডিউ, ওই যে শিশির ফোটা যেমন জমে না, ঠিক তেমনি ওইটা। তো এটা কি করতেছে একটা ঝিরিঝিরি একটা বৃষ্টির ফোঁটার মতো, এটা হচ্ছে সিক্ত হয়ে আছে, ওই রকমই ঠান্ডা একটা সতেজ একটা অবস্থা পরিবেশ তৈরি করতেছে। আপ ফ্রম দ্য শ্যাডোই পাইন অ্যাভো দ্য ওভেন কর্ভস, এই যে লতা পাতার যে আপনার হচ্ছে যে পাইন ঝোপঝাড়,
এটার উপর দিয়ে পাইন গাছগুলোর উপর দিয়ে এটা উঠে গেছে। হ্যাঁ, তো এই যে প্রকৃতিটা এখানে দেখাচ্ছে যে একটা শান্ত একটা অবস্থা। হ্যাঁ, এটা নাবিকদের যে একটা ব্যস্ততা অবস্থা ছিল সেটা থেকে তাদেরকে কি করে দিচ্ছে, তাদেরকে সরিয়ে নিচ্ছে একটা অলস্যতার দিকে, ঠান্ডা একটা পরিবেশের দিকে। আর এখানে মূল রোলটা পালন করতেছে কে? প্রকৃতি। তো এই সম্পূর্ণ 2 নাম্বার যে স্ট্যান্ডাটা, সেই 2 নাম্বার স্ট্যান্ডারটাই কিন্তু তিনি এটার যে একটা যে জাদুকরী যে প্রভাব, জাদুকরী যে অবস্থান, সেই জিনিসটা তিনি কিন্তু মানে প্রকাশ করতেছেন, যেখানে সবকিছুই ঠান্ডা, মন্থর, স্ট্যাটিস, একদম স্লো মোশনে চলতেছে। হ্যাঁ, এই যে ঝর্ণাটা পড়তেছে তবু মনে হচ্ছে যে পাহাড়ের গায়েটা ঝুলে ঝুলে পড়তেছে, এমন একটা অবস্থা। তারপরে দূরে প্রায় এই যে বরফে যে ঢাকা 3টা যে পর্বতের যে চূড়া, এটা মনে হচ্ছে যে সূর্য ওখানে দাঁড়ায় আছে, সূর্য অস্ত যাচ্ছে না, মনে হচ্ছে ওখানে দাঁড়ায় আছে চুপচাপ, একটা স্থবির অবস্থা। আবার এই যে ঘন যে লতা পাতা, পাইন গাছের যে ছায়া, এটা সম্পূর্ণ যে পরিবেশ এবং নাবিকদের যে মন, তাদেরকে কি করে দিচ্ছে? অলসতার দিকে ঠেলে দিচ্ছে সবকিছুই। আচ্ছা, এরপরে আমাদের পরে স্ট্যান্ডা কি বলতেছে দেখেন। দ্য চার্ম সানসেট লিঙ্গার্ড স্লো অ্যাট dawn। এই যে দ্য চার্মড মানে কি? এই যে চার্মড বলতে আপনার হচ্ছে যে অনেক বেশি মানে মায়াবী বা দেখেন মোহিত করে এমন কিছু। দ্য চার্মড সানসেট, এই যে মায়াবী যে সূর্যাস্ত, এটা লিঙ্গার্ড লো অ্যাডোন, যে এটা কি যে নিচে কি থমকে ছিল, মানে একদম আটকে গেছে মনে হচ্ছে, এটা সূর্য অস্ত যাচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা জাদু করে এটা আটকা দিছে, এমন একটা অবস্থা। সবকিছুই একটা একদম চিরস্থায়ী গোধূলি এমন একটা অবস্থা। ইন দ্য রেড ওয়েস্ট, যে ওই যে রেড ওয়েস্ট মানে রক্তিম পশ্চিমে, থ্রু মাউন্টেন ক্লিফস দ্য ডেল, পাহাড়ের যে খাজের ভেতরে দিয়ে কি দ্য ডেল, সেই উপত্যকাটা, অর্থাৎ পশ্চিমের দিকে দেখা যাচ্ছে যে উপত্যকা আছে। হ্যাঁ, এই পাহাড় পর্বত উপত্যকা এটা আছে। আর সূর্যের রক্তিম পশ্চিম এটা দেখা যাচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে এমন, গোধূলির সময় আপনারা দেখবেন যে সূর্যটা লাল আভা ধারণ করে এবং অনেকটা বড় দেখায়, ওই রকম পরিবেশটা বিরাজ করতেছে, একদম লাল হয়ে আছে। was seen far inland and the yellow dawn, যে was seen far inland, যে দ্বীপের অনেক ভেতর থেকে এটা কি দেখা যাচ্ছিল, ওই যে দূরবর্তী যে জায়গাটা এটা, and the yellow dawn, এবং সেই হলুদ যে পাহাড়ের যে ঢাল সেটা দেখা যাচ্ছিল। bordered with palm and many a winding vale, যে পাম গাছ দিয়ে যে ঘেরা, bordered with palm মানে কি পাম গাছ দিয়ে কি ঘেরা, and many a winding vale, যে এবং কি অনেকগুলো আঁকাবাঁকা উপত্যকা রয়েছে। অর্থাৎ এখানে পাম গাছ দেখাচ্ছে যে ওই অঞ্চলে আছে এমন কিছু। তো এইখানে এই পাম গাছগুলো দেখা যাচ্ছে যে এই পাম গাছ দিয়ে এটা বর্ডার হয়ে আছে ওই অঞ্চলটা, অ্যান্ড ম্যানি উইন্ডিং ভেল, এবং অনেকগুলো আঁকাবাঁকা উপত্যকা এটা দেখা যাচ্ছে। সবকিছু একটা অসারতা, হ্যাঁ, মানে এমন একটা কঠিন একটা অবস্থা বিরাজ করতেছে, সবকিছু ঠান্ডা, নিস্তব্ধ, কোনো গতি নাই, একদম ঠান্ডা অবস্থা বিরাজ করতেছে। অ্যান্ড মিডো, এবং এই যে ভূমিটা তৃণভূমি, সেট উইথ স্ল্যান্ডার গ্যালিনগেল, গ্যালিনগেল হবে অরিজিনাল উচ্চারণটা, এর মানে হচ্ছে আপনার সজ্জিত করা। তো এই যে অ্যান্ড মিডো এবং যে তৃণভূমি, সেট উইথ স্ল্যান্ডার গ্যালিনগেল মানে এটা যে সুগন্ধি ঘাসে এটা সজ্জিত হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এ ল্যান্ড হোয়ার অল থিংস অলওয়েজ সেম দ্য সেম, এটা এমন একটা দেশ, এটা এমন একটা দ্বীপ, এ ল্যান্ড অর্থাৎ এমন একটা ভূমি, হোয়ার যেখানে অল থিংস সবকিছুই, অলওয়েজ সেম দ্য সেম, সবকিছু মনে হচ্ছে সবসময় একই রকম, একই রকম এমন কিছু বিরাজ করতেছে। হ্যাঁ, আর কোনো চেঞ্জ নাই, যেখানে দিন রাত সবই একরকম, কোনো পরিবর্তন নাই। অ্যান্ড রাউন্ড অ্যাবাউট দ্য নেল উইথ ফেসেস পেল, এবং এটা কি করতেছে, এই যে সবকিছু রাউন্ড অ্যাবাউট দ্য নেল মানে কি, যে এটা জাহাজের যে পাটাতনের চারদিকে, জাহাজের চারদিকে উইথ ফেস পেল, একদম ফ্যাকাশে মুখে রয়েছে। অর্থাৎ এখানে একটা আপনার যে মানসিক যে অসারতা, হ্যাঁ, বা একটা সজীবতার যে অভাব, এটা মূলত দেখাচ্ছে। ডার্ক ফেসেস পেল এগেনস্ট দ্যাট রোজি ফ্লেম, যে সেই যে ডার্ক ফেসেস, কালো, বা এখানে মানে একদম পেল এমন একটা অবস্থা, ডার্ক ফেসেস পেল এগেনস্ট দ্য রোজি ফ্লেম, যে রোজি ফ্লেম বলতে আপনার হচ্ছে রক্তিম যে একটা আভা দেয়, সেইটা লাল যে আভা। তো লাল আভার বিপরীতে কি হচ্ছে, একটা ফ্যাকাশে মুখগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কি যে লোটস যারা খায় তাদেরকে দেখা যাচ্ছে, ওরা ফ্যাকাশে, ওরা
ওদেরকে দেখাচ্ছে যে ওই মানুষগুলো কিন্তু এরকম ফ্যাকাশে ফেস নিয়ে দাঁড়িয়ে আছে। দ্য মাইল্ড আইড মেলানকোলি লোটাস ইটার্স কেম। মাইল্ড আইড, মাইল্ড মানে হচ্ছে আপনার ঠান্ডা, একদম শান্ত চোখ এমন। মিলানকলি মানে কি, ওই যে বিষাদগ্রস্ত এমন একটা অবস্থা। তো বিষাদগ্রস্ততে থাকা ঠান্ডা চোখে যে মানুষগুলো লোটাস ইটার্স, এরা কি আসলো, চলে আসলো। কাদের কাছে আসলো? এদের কাছে আসলো। ওখানে যারা ছিল আমাদের এই ওডিসিয়াস এবং তার যে কমরেডরা ছিল, ওদের সবার কাছে চলে আসলো। আচ্ছা, তো এখানেও কিন্তু একই রকম। হ্যাঁ, এই এই যে প্যাসেজটা, এই স্ট্যান্ডারটাতেও আমরা দেখতে পাই কি, যে এখানে ওই প্রকৃতির স্থবিরতা এখানে মূলত দেখা যাচ্ছে। আর পাশাপাশি অ্যাট লাস্ট এখানে কি হয়, তাদের সাথে দেখা হয় কাদের, ওই যে আমাদের যে লোটাস ইটার্স যারা ওই দ্বীপের, তাদের দেখানো যায় তারা কিনা একটা কি একদম মিলানকলি অবস্থায়, বিষাদগ্রস্ত অবস্থায় আছে এবং ঠান্ডা চোখ, তাদের শীতল চোখ, ঠান্ডা, কোনো ব্যস্ততা নাই জীবনের, কোনো ইয়ে নাই। এইরকম মানুষ তারা তাদের কাছে আসলো, তাদের দিকে আসলো। আচ্ছা, এরপরে কি বলতেছে? ব্রাঞ্চেস দ্য বোর্ড অফ দ্যাট ইনচেন্টেড স্টেম। যে ব্রাঞ্চেস, যে ব্রাঞ্চ মানে কি, যে ডালগুলো, হ্যাঁ, ডালপালা এমন। দে বোর্ড তারা কি পরিধান করেছিল বা এটা তারা বহন করতেছিল, অফ দ্যাট ইনচ্যান্টেড স্টেম, এই কি যে জাদুকরি, এই এলাকায়, হ্যাঁ, জাদুকরি মানে গাছের অংশ তারা কি করতেছিল, বহন করতেছিল। এটা কোন গাছ? লোটস গাছ। লাডেন উইথ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট হোয়ার অফ দে গিভ। লাডেন বলতে আপনার হচ্ছে পূর্ণ। তো পূর্ণ উইথ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, ফুলে এবং ফলে পূর্ণ ছিল। হোয়ার অফ দে গিভ, যেটা কিনা তারা কি করলো, তারা দিল। অর্থাৎ এই যে ফলগুলো, এটা বাড়িয়ে দিল তারা। কাদের দিকে বাড়িয়ে দিল? কাদের দিকে বাড়িয়ে দিল? ওই নাবিকদের দিকে বাড়িয়ে দিল। ওডিসিয়াস এবং তার যারা নাবিকরা ছিল তার সাথে, তার যে কমরেডরা ছিল তাদের উপরে তারা বাড়িয়ে দিল। আচ্ছা, টু ইচ বাট হুসো ডিড রিসিভ অফ দেম, প্রত্যেকের কাছেই দিল, প্রত্যেকের দিকে তারা বাড়িয়ে দিচ্ছিল। বাট হুসো ডিড রিসিভ অফ দেম, কিন্তু যারা তাদের থেকে এটি গ্রহণ করলো, কি হইল? অ্যান্ড টেস্ট, এবং যারা টেস্ট করলো, টু হিম দ্য গুশিং অফ দ্য ওয়েভ, যে এবং যারা এটা টেস্ট করলো, অর্থাৎ তারা যারা খাইলো, টু হিম তার কাছে কি, দ্য কুশিং অফ দ্য ওয়েভ, এই যে সমুদ্রের যে ঢেউয়ের যে গর্জন, এটা কি মনে হচ্ছিল? ফার 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 অ্যাওয়ে ডিড সেম টু মোর্ন অ্যান্ড রেভ, যে অনেক দূরে তারা বিলাপ করতেছে এবং অযথাই প্রলাপ বকতেছে তারা। অর্থাৎ এই যে কিছু যে কমরেড যাদের দিকে বাড়ায় দিল এই লোটস দ্বীপের মানুষরা, লোটস ফল এবং ফুল, এটা যারা খাইলো, ওডিসিয়াসের যারা সঙ্গী, তাদের এখন মনে হইল যে সমুদ্রের ঢেউটা অনেক দূরে চলে গেছে। মানে কি, তারাও ওই রকম অলসতার জীবনে পৌঁছে গেছে। তারা একটা মানে মোহিত যে একটা অবস্থা, ইনচ্যান্টেড সে অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। এমনটা তারা ফিল করতেছে। তাদের ইন্দ্রিয়টা আর কাজ করতেছে না। এমন একটা অবস্থার মধ্যে তারা পড়ে গেছে। ও ও সরি, অন এলিয়েন শোর, এই যে এলিয়েন অর্থাৎ দূরবর্তী, অপরিচিত এই যে জায়গাতে। অ্যান্ড ইফ হিজ ফেলো স্পেক, এবং যদি তার কোনো কি সহজতা বলে ওঠে, হিজ ভয়েস ওয়াজ থিন, যে তার কণ্ঠ ছিল ক্ষীণ, অনেক সূক্ষ্ম, ক্ষীণ। অ্যাজ ভয়েসেস ফ্রম দ্য গ্রেভ, যেন এটা কোথা থেকে আসতেছে? কবর থেকে আসতেছে। কবর থেকে কোনো সাউন্ড আসে না, এটা এটা একটা প্রতীক। এটা মূলত এটা বোঝাচ্ছে যে কবর থেকে যেমন সাউন্ড আসে না, ঠিক তেমনি যারা এটা খাইছে, তাদের মনে হচ্ছিল যে তারা কথা বলে এটা খুব ক্ষীণ, আস্তে, কথাটাও আস্তে বেরোচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, একদম ঠান্ডা, একদম তাদের কণ্ঠস্বর আর শোনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এমন একটা অবস্থা। ঠান্ডা মেজাজের হয়ে গেছে, ওই লোটস দ্বীপের বাসিন্দাদের মতোই। অ্যান্ড ডিপ অ্যাসলিপ হি সেমড ইয়েট অল অ্যাওয়েক, এবং তাদের দেখে মনে হচ্ছিল যে কি তারা একটা ঘুমে আচ্ছন্ন, অথচ তারা কিন্তু জেগে আছে। বিষয়টা হচ্ছে এমন, এরকম কিছু পরীক্ষা হয় বর্তমানে। এই পরীক্ষাটার নাম আমি ভুলে গেলাম। মানে ওই যে সত্য বলা হয় মুখ দিয়ে, হ্যাঁ, মানে ওইরকম ইয়েতে করে নিয়ে যায়। এটা মেডিকেল টেস্টে এটা প্রমাণিত ক্লিনিক্যালি। তো ওই পরীক্ষাটা যখন নেয়, তখন কি হয়, যে তখন ওই মানুষ সবসময় সত্যি কথা বলে, সে জেগে থাকে, সব সত্যি কথা স্বীকার করায়। হ্যাঁ, এটাকে কি যেন টেস্ট বলে, আমি ঠিক ভুলে গেছি, আমার খেয়াল নেই। তো ওই রকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে এবং তাদের কথা মনে হচ্ছে যে তার কথা বলতেছে কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ, তাদের মুখ যেমন কথাই বাড়াচ্ছে না, কিন্তু তারা জেগে আছে, জাগ্রত আছে। অ্যান্ড মিউজিক ইন হিজ ইয়ার্স
ইজ বিটিং হার্ট ডিড মেক, এবং এই যে তার কানের কাছে যে নিজের যে শব্দ সুর এটা তৈরি করতেছিল, অর্থাৎ বাহিরের জগতের সব যে কোলাহল, সবকিছু কি যখন একদম থেমে গেল, তখন তারা নিজেদের ভেতরের বিষয়টা তারা অনুভব করতেছিল একদম ঠান্ডা। তাদের নিজের হৃদয়ের যে বেটিং, এই যে বিট, যে সাউন্ড, এটা তারা এখন ফিল করতেছে, কারণ বাইরের বিষয়গুলো তারা ফিল করতেছে না, হৃদয়কে তারা শুনতেছে। এর মাধ্যমে টেনিসন বোঝাচ্ছেন যে আসলে আমাদের সবসময় দৌড়ানো উচিত নয়, মাঝে মাঝে থেমে যাওয়া উচিত। আসলে সবসময় যদি দৌড়া, জীবনটা যান্ত্রিক হয়ে যাবে। একটু যদি থেমে যাই, তাহলে আমরা হৃদয়টা কি চাচ্ছে সেটা আমরা ফিল করতে পারবো, বুঝতে পারবো। এই জন্য মাঝে মধ্যে একটু থেমে যাওয়া উচিত, সবসময় দৌড়ের উপর থাকা উচিত নয়। হৃদয়ের কথাটা একটু শোনা উচিত। কখন হৃদয়ের কথা আমরা শুনতে পাবো? যখন আমরা একদম ঠান্ডা হয়ে যাব, একদম কুল মাইন্ডেড হয়ে যাব, তখন আমরা হৃদয়ের কথা শুনতে পাবো এবং ঠান্ডা হয়ে যাব। তো এই প্যারাটায় টেনিসন এটা বোঝাচ্ছেন যে এই যে লোটাস ফল বা ফুলের এটা খাওয়ার পরেই একটা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন সবার মধ্যেই দেখা যায়। বাস্তব জীবনে যে কোলাহল, তারপরে তাদের যে সমুদ্রের যে গর্জন, সবকিছুই তাদের মনে হচ্ছিল যে এগুলো দূরে চলে গেছে। এগুলো সবকিছুই মানে একটা বিলাপ করতেছে এমন একটা অবস্থা দূরে থেকে। আর লোটাসের প্রভাবে এটা মূলত হচ্ছে, যখন তারা এটা খাইলো, তখন তারা কি হচ্ছে, একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থার মধ্যে চলে গেছে, যদিও তারা জেগে আছে এবং তারা নিজেদের বাইরের মিউজিক তারা শুনতে পাচ্ছে না, বাইরের সাউন্ড তারা শুনতে পাচ্ছে না, কোলাহল শুনতে পাচ্ছে না, বরং হৃদয়ের যে সাউন্ডটা, নিজের যে বিটিং অফ হার্ট, এটা তারা অনুভব করতেছে, এটা তারা শুনতে পাচ্ছে, এটা তারা ফিল করতেছে। এমন একটা অবস্থায় তারা চলে গেছে এই লোটসটা খাওয়ার পরে। আচ্ছা, এরপরে কি বলতেছে? They sat them down upon the yellow sand. They sat, তারা বসলো, them অর্থাৎ তারা বসলো আর কি, ডাউন আপন দ্য ইয়েলো স্যান্ড, অর্থাৎ হলুদ বালুর উপরে। অর্থাৎ বালুটা কেমন ছিল? হলুদ বালু। বালিটার রংটা কেমন? হলুদ। ইয়েলো স্যান্ড এখানে দেখাইছে। তো এটা মনে রাখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তারা এখানে বসলো, বালুর উপরে বসলো, হলুদ বালুর উপরে। বিটুইন দ্য সান অ্যান্ড মুন আপন দ্য শোর, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের ঠিক মাঝখানে, ওই তীরের উপরে, অর্থাৎ তীরটার উপরে ছিল কি সূর্য এবং চন্দ্র, এবং তার মাঝখানেই তারা ওখানে মানে ওই জায়গাটায় তারা বসলো, এমন একটা অবস্থা, আর তারা আটকা পড়ছে। অ্যান্ড সুইট ইট ওয়াজ এ ড্রিম অফ ফাদারল্যান্ড, এবং এবার যে তাদের যে ফাদারল্যান্ড মানে কি, মানে পিতৃভূমি। এটা এটা কি তাদের কাছে ওই পিতৃভূমির যে স্বপ্নটা, ড্রিম, এটা দেখাটা তাদের কাছে কি এখন অত্যন্ত কি অনেক মধুর মনে হচ্ছিল। অফ চাইল্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড স্লেভ অ্যান্ড এভারমোর, সন্তান অ্যান্ড ওয়াইফ স্ত্রী, তারপর স্লেভ মানে কি সেবক, অ্যান্ড এভারমোর এবং কি সর্বদাই, কিন্তু বাট এভারমোর কিন্তু সর্বদা, মোস্ট ওয়েরি সেমড দ্য সি উইথ দ্য ওয়ার্ল্ড, সমুদ্রকে কি মনে হচ্ছিল কি একদম ওয়েরি মানে হচ্ছে ক্লান্তকর। এটা সেম দ্য সি মানে সমুদ্রকে সমুদ্র মানে ক্লান্তিময় একটা অবস্থা আছে এমন মনে হচ্ছিল। ওয়েরি দ্য ওয়ার, অর্থাৎ কি এই যে দাঁড় টানা যে দাঁড় টানে নাবিকরা, সেটা মনে হচ্ছিল কি অনেক বেশি ক্লান্তিকর। ওয়েরি দ্য ওয়েন্ডারিং ফিল্ডস অফ ব্যারেন ফর্ম, এই যে ওয়েন্ডার মানে কি রোম অ্যাবাউট এইমলেসলি উইদাউট এনি পারপস, ঘুরে বেড়ানো, সেটাকে বলা হয় রোম বা ওয়েন্ডার। ওই যেমন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আছে, আই ওয়েন্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, আমি উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, এমনটা। তো এখানেও তাই, উইথ দ্য ওয়েন্ডারিং ফিল্ডস, অর্থাৎ কি ফিল্ডস অফ ব্যারেন ফর্ম, এই যে অনুর্বর, অনুর্বর ব্যারেন মানে কি অনুর্বর, এই যে মানে ক্লান্তিকর, এই যে সেই যে ভাসমান যে অনুর্বর, এই যে ফেনাগুলোর ক্ষেত্র, অর্থাৎ এই যে জায়গাটা, সবকিছুই। দেন them someone said we will no more, we will return no more. Then someone said, এরপরে কি একজন বলে উঠলো, অর্থাৎ তাদের মধ্যে থেকেই, অর্থাৎ যারা অলরেডি লোটাস খাইছে, সবাইকে কিন্তু ইন্ডিকেট করেনি, যারা লোটাস খাইছে তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো, কি বললো? we will return no more, আমরা আর কি ফিরবো না, আমরা আর ফিরে যাব না। কোথায় যাব না? আমরা আর ইথাকায় ফিরে যাব না, আমরা আমাদের নিজেদের ফাদারল্যান্ডে ফিরে যাব না, পিতৃভূমিতে আমরা যাব না, আমরা এখানেই থাকবো। কারণ কি এই যে একটা ইনটক্সিকেটেড যে একটা অবস্থা, এটা তাদের মধ্যে বিরাজ করতেছে। এরপরে কি বলতেছে? অ্যান্ড অল এট ওয়ান্স দে স্যাং,
এবং হঠাৎ করেই তারা একসাথে কি করলো, গিয়ে উঠলো আওয়ার আইল্যান্ড হোম, যে আমাদের দ্বীপের ঘর, ইজ ফার বিয়ন্ড দ্য ওয়েভ, এই যে ঢেউয়ের অনেক ওপারে, অর্থাৎ আমাদের বাড়িটা এই ঢেউয়ের অনেক ওপারে। মানে কি, এখন তারা ঢেউটা পাড়ি দিতে ভয় পাচ্ছে, কিন্তু একসময় তারা এই ট্রয় কিন্তু যুদ্ধ করতে আসছে এরকম ঢেউ অতিক্রম করে। এবং এই দ্বীপে আসার আগেও কিন্তু 9টা রাত তারা কিন্তু সমুদ্রের যে উত্তাল ঢেউ, সমুদ্রের যে ঝড়, এটা তারা পোহাইছে, এটা তারা অতিক্রম করছে, তবুও তারা এতটা ক্লান্তি হয়নি। কিন্তু এই লোটাস খাওয়ার পরে তাহলে মনে হচ্ছে যে না, আমাদের বাড়ি সমুদ্রের ঢেউয়ের অনেক ওপারে, এত পরিশ্রম করতে কে যাবে, আর যাবো না। উই উইল নো লঙ্গার রোম, কি, যে আমরা আর কি উদ্দেশ্যহীন ভাবে আর ঘুরে বেড়াবো না, আমরা আর নড়াচড়া করব না, আমরা আর যাব না। কোথায় যাব না? ইথাকায় আর ফিরে যাব না, কোনোভাবেই যাব না। অর্থাৎ এই স্ট্যান্ডাতে তিনি কি বলতেছেন, যে এখানে তিনি দেখাচ্ছেন কি, যে ওখানে তারা বসে পড়লো একটা হলুদ রঙের বালির উপরে, তারা বসে পড়লো এবং তারা আর দাঁড় টানার কাজ, অর্থাৎ পরিশ্রমের কোনো কাজ তারা আর করবে না। তারা বাড়িতে আর ফিরবে না, তারা এখানেই থাকবে। এবং একজন তাদের মধ্যে থেকে বলেই উঠলো যে উই উইল রিটার্ন নো মোর, যে উইল নো মোর, নো লঙ্গার রোম, উই উইল রিটার্ন নো মোর, আমরা আর কি করবো না, আমরা ফিরে যাব না। এই যে এই লাইনটা বলে যে উই উইল রিটার্ন নো মোর অ্যান্ড উই উইল নো লঙ্গার রোম, এবং আমরা আর উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করবো না, ঘুরে বেড়াবো না। তো অর্থাৎ তারা এখানে থাকতে চাচ্ছে। অর্থাৎ এর কারণ হচ্ছে লোটসের যে প্রভাব, এটা তাদের উপরে পড়া শুরু করে দিয়েছে। যেমন হচ্ছে মাস্টার্সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়ছেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সায়েন্স ফিকশন, একটা ডিস্টোপিয়ান ফিকশন নোভেল, তো ওখানে দেখা যায় সোমা, এটা ইনটক্সিকেশনের জন্য ব্যবহৃত হয়। তো সোমা খাইলে কি হয়, তারা নিজের অতীত ভুলে যায়, দুঃখ কষ্ট ভুলে যায়, তাদের কোনো কিছু মনে থাকে না, কোনো ডিজায়ার, রিলেশনশিপ, কোনো কিছু কাজ করে না। ঠিক তেমনি একই রকম হয়ে গেছে এই নাবিকদের ক্ষেত্রে। তারা সোমা খায় নাই, বরং তারা লোটস খাইছে। লোটস খাওয়ার ফলে কি হয়েছে, তাদের ভেতর থেকে বাড়ি ফেরার যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, দাঁড় টানার যে ইচ্ছা এবং সমুদ্রের যে ঢেউ, এগুলো সবই মনে হচ্ছে খুব ক্লান্তিকর, এগুলো আর করার দরকার নেই। কি দরকার? এই যে কোরিক সঙ্গে এর পরবর্তীতে শুরু হয়েছে কি, কোরিক সং। এবং এই কোরিক সঙ্গে কিন্তু বলবে, এটা কোরিক সং মানে কি, এই কোরিক সঙ্গের উৎসটা আসলে কোথায়? গ্রিক ড্রামার ক্ষেত্রে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় এটা হচ্ছে কালেকটিভ ভয়েস। তো কোরাস কাদের বলা হয়তো, কোরাস হচ্ছে ইল্ডার্স, আপনার হচ্ছে যে কালেকটিভ ভয়েসকে কোরাস বলা হয়। এটা আমরা যেমন ইয়েতে পাই, ইডিপাস রেক্সে পাই হচ্ছে থিবান ইল্ডার্স, থেবসের যারা ইল্ডার্স ছিল, অর্থাৎ ইয়ং সরি ওল্ড পিপল যারা ছিল, তাদেরকে কি বলা হয়েছিল, কোরাস। ঠিক তেমনি গ্রিক ইয়েগুলোতে আপনার হচ্ছে যে যেই সমবেত কণ্ঠে যদি কয়েকজন মিলে একটা কথা বলে, সেটাকে বলা হয় হচ্ছে কোরিক সং। এরা মূলত ওই গ্রিক আর্ট অ্যান্ড কালচার, বিশেষ করে নাট্যতে এদের ভূমিকা ব্যাপক। এরা ব্যাপক ভূমিকা, এরা দেখা যাচ্ছে যে কি অনেক সময় গান গাইতো, ডান্স করতো। অর্থাৎ পরিবেশটা পরিবেশটা যে ট্র্যাজেডির যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটাকেল অ্যান্ড সং নামে কিন্তু একটা জিনিসই ছিল, সং বা মিউজিক, এই কাজটা করতো কিন্তু কোরাসরা। তারা ডান্স করতো, গান গাইতো, তারপরে হচ্ছে যে কালেকটিভ ভয়েস হইলেই তারা আবার কি করতো, উপদেশ দিত কোনো প্রোটাগনিস্টকে বা অ্যান্টাগনিস্টকে। তো এই কোরাস, অর্থাৎ এটা কোরাস বলতে আমরা কি বুঝবো, কালেকটিভ ভয়েস। তাহলে এইখানে কোরাস কারা? এইখানে হচ্ছে যারা এই লোটস ফলটা খাইছে, তারা হচ্ছে কোরাস। এরা কালেকটিভ ভয়েস হিসেবে কিন্তু কাজ করবে। অর্থাৎ পরের পার্ট যারা বলবে, এই কোরিক সং এর পার্টটা পুরোটা, তারা হচ্ছে কোরাস। এরা মূলত ওই যারা লোটস ফল খাইছে, এরা মূলত সেই সব নাবিক, সেই সব কমরেডস অফ ওডিসিয়াস বা ইউলিসিস। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ বাকিটা পড়াই দিব, রোজার মাস, এই জন্য আর বেশি চাপ না নেই। তো এ পর্যন্ত যা পড়াইলাম, আপনাদের কনসেপশন কি ক্লিয়ার হয়েছে বলেন? জি ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর একটা বিষয়, সেটা হচ্ছে
একটু ক্লিয়ার করি। ওই ইয়েতে রেফারেন্স ছিল আপনার হচ্ছে মিলানকোলিতে একটা রেফারেন্স ছিল হচ্ছে প্রোসারপাইন, যাকে গ্রিক লিটার আর্ট ইয়েতে মিথোলজিতে বলা হয় হচ্ছে পার্সিফোনি। হ্যাঁ, পার্সিফোন বলা হয়। এটা প্রোসারপাইন, প্রোসারপিনা, পার্সিফোন, পার্সিফোনি, যে কোনো কিছু বললে হবে। এখানে বিষয়টা হচ্ছে প্রোসারপাইনটা এটা বলা হয় হচ্ছে আপনার ইয়েতে রোমান রোমান ইয়ে অনুযায়ী, মিথোলজি অনুযায়ী। আর গ্রিক মিথোলজি অনুযায়ী তার নাম হচ্ছে পার্সিফোন। এখন এখানে কিছু বিষয় ছিল। বিষয়টা হচ্ছে এমন, তার স্টোরিটা এমন ছিল। ম্যাডাম যথেষ্ট ক্লিয়ার করছে, আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে বিষয়টা এমন যে হেডিস, হ্যাঁ, প্রোসারপাইন সে ছিল হচ্ছে ফুলের দেবী। হ্যাঁ, তো তার মা ডেমিটার, সে ছিল হচ্ছে বসন্ত এবং কৃষিয় উর্বরতার দেবী, কৃষিয় উর্বরতার দেবী। হ্যাঁ, এবং এই যে জিউসই ছিল মূলত তার আপনার হচ্ছে যে অনেক কিছু কিছু মিথোলজিক্যাল রেফারেন্স অনুযায়ী এই ডেমেটারের এমনিতেই কন্যা হয়েছিল। আর কিছু কিছু অনুযায়ী, কারণ এখানে কিছু বিষয় আছে, আপনার হিসিওট আর হোমার এদের মধ্যে মতভেদ আছে। এবার এছাড়া আরো অনেক মানে অনুযায়ী, যাই হোক, অনেকেই মনে করে যে ডেমিটারের এমনিতেই একটা কন্যা ছিল, তার নাম হচ্ছে পার্সিফোন। আর অনেকেই মনে করে সেটা জিউসেরই কন্যা ছিল। তো যাই হোক, আমরা ধরে নিই ডেমিটারেরই কন্যা পার্সিফোন বা প্রোসারপাইন। তো সে একদিন তার সখাদের সাথে, বান্ধবীদের সাথে আপনার হচ্ছে ইয়েতে ছিল, আপনার হচ্ছে বা গার্ডেনে ছিল। তো তার পরবর্তীতে সে একা থেকে যায় ওই জায়গাতে। তো এরপরে কি হয়, হেডিস যে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের দেবতা, তো যখন টাইটানোম্যাখি যে যুদ্ধটা হয়েছিল টাইটান্সদের সাথে অলিম্পিয়ান গডসদের, জিউস কিন্তু তার যে ভাইদেরকে বা সবাইকে কিন্তু সেভ করছিল ক্রোনাস, ক্রোনাস হওয়ার ফলে। তো যাই হোক, জিউস কি করে, এর তিনটা জায়গা ভাগ করে নেয়। জিউস হচ্ছে আকাশ এবং দেবরাজ, যেমন হচ্ছে আমাদের হিন্দু মিথোলজিতে আপনার হচ্ছে যে শিব যেমন হচ্ছে দেবরাজ, ঠিক তেমনি জিউস হচ্ছে দেবরাজ। তার কিন্তু শিব না প্রচুর, ভাইয়া, ইন্দ্র। ও হ্যাঁ সরি, দেবরাজ ইন্দ্র, কিন্তু মহাদেব যাকে বলা হয় সে হচ্ছে আপনার জিউস। ওখানে মানে শিব হিন্দু মিথোলজি অনুযায়ী যেমন হচ্ছে সবার দেবাদিদেব মহাদেব বলা হয়, ঠিক তেমনি ওখানে হচ্ছে সকলের প্রধান হেড যে দেবতা সে হচ্ছে জিউস। তো তারা তিনটা অংশ ভাগ করে নেয়। মর্ত ভাগ দিয়ে দেয় হচ্ছে হেডিসকে, সমুদ্র দেওয়া হয় পোসাইডনকে, আর জিউস নেয় হচ্ছে আপনার আপনার হচ্ছে যে আকাশ, এবং যাবতীয় সব কন্ট্রোল তার উপরেই থাকে। তো কি হয়, হেডিস যখন প্রোসারপাইনকে মরতে এসে আপনার হচ্ছে যে অ্যাডাপ্ট করে নিয়ে যায়, তখন এই ডেমেটার সে মর্ন কন্ডিশনে চলে যায়। হ্যাঁ, মর্নফুল কন্ডিশনে চলে যায়, আমার মেয়ে তো চলে গেছে। তখন কি হয়, সে তো কৃষি উর্বরতা এবং বসন্তের দেবী। তো সে যখন মর্নফুলে অবস্থানে চলে গেছে, চিরশীত বিরাজ করছে, পৃথিবী তখন শীতে আচ্ছন্ন, কোনো ফসল আর উৎপাদন হয় না। ফসল যখন উৎপাদন হয় না, তাহলে ফসল উৎপাদন না হলে তো পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। চিরশীত যদি থাকে, অন্ধকার, টোটাল শেষ। জিউস ওখানে হস্তক্ষেপ করে, তাহলে তো এটা তো করা যাবে না। তখন সে হেডিসকে বলে, আদেশ দেয় যে তুমি এই কাজটা ঠিক করো নাই, তুমি তাকে ফিরায় দাও। তখন হেডিস বলে ঠিক আছে, দিব, সমস্যা নেই। তো তখন কি করে, হেডিস একটা চাল খাটায়। আন্ডারওয়ার্ল্ডের একটা রুলস আছে, ওখানে কেউ যদি কিছু খায়, আজীবন সে ওইখানেরই বাসিন্দা হয়ে যায়। তখন সে কি করে, একটা চালাকি করে, ঠিক আছে, পার্সিফনকে বলে ঠিক আছে তুমি তো চলে যাবা, এখানকার খাও, তুমি বেদেনা খাও, খুব সুস্বাদু বেদেনা, তুমি খাও। তখন এই পার্সিফন তো খুব খুশি, যা চলে যাবো বাকবাকুম খুশিতে। তো যাই হোক, সে কি করে, 6টা দানা বেদেনা খায়। 6টা দানা ভুলক্রমে খেয়ে ফেলে। খাওয়ার পরে তখন দাবি করে যে না, সে তো খেয়ে ফেলছে। এখানে হেডিস দাবি করে তাহলে তাকে, সে তো আর যাবে না, সে আন্ডারওয়ার্ল্ডের রানী হয়ে তাকে থাকা লাগবে। এবং পার্সিফোন, সে কিন্তু আন্ডারওয়ার্ল্ডের রানী বলা হয় তাকে, হ্যাঁ, হেডিসের হেড রানী। হ্যাঁ, তো যাই হোক, সে এখানে থাকে, থাকতে হবে। এদিকে জিউস ওখানে হস্তক্ষেপ করে যে তাহলে এটা কি করা যায়। তখন সিদ্ধান্ত হয় এইটা যে যেহেতু 6টা দানা খাইছে, সেই অনুযায়ী পৃথিবীতে 6টা মাস সে কি করবে, মরতে থাকবে। যেহেতু 6টা দানা খাইছে, 6টা মাস সে হেডিসের আন্ডারওয়ার্ল্ডের রানী হয়ে থাকবে, পার্সিফন মরতে থাকবে, আর বাকি 6 মাস পৃথিবীতে থাকবে। এই কারণে কি হয়, মানে ইউরোপিয়ান আইডিয়া অনুযায়ী যে 6টা মাস কি হয়, শীত ঋতু বিরাজ করে, আর 6টা মাস গ্রীষ্ম এবং আপনার হচ্ছে যে এই ঋতু বিরাজ করে, বসন্ত ঋতু বিরাজ করে। এইভাবে মূলত পৃথিবীতে শীত এবং বসন্তের মূলত আপনার মানে পালা বদল হয়। যখন ওই 6টা মাস যখন ওই আন্ডারওয়ার্ল্ডে চলে যায় প্রোসারপাইন,
তখন কি হয়, ডেমেটার যে গডেস আছে সে মর্নফুল কন্ডিশনে চলে যায়। সে মর্নফুল কন্ডিশনে চলে যাওয়ার কারণে পৃথিবীতে শীত বিরাজ করে। বুঝতে পারলেন কি শীতের অস্তিত্ব কোথায়? গ্রিক মিথোলজি অনুযায়ী। আর সে তারপরে যখন 6 মাস পরে প্রসারপাইন বা পার্সিফন যখন তার মায়ের কাছে পুনরায় ফিরে চলে আসে, তখন কি হয়, পৃথিবীতে এই যে আপনার হচ্ছে যে স্প্রিং এবং সামার ঋতু বিরাজ করে। এই হচ্ছে বিষয়। 6 মাস শুধুমাত্র ওই একটা ভুল, 6টা সে দানা খাইছিল ডালিমের। এই হচ্ছে সম্পূর্ণ ওই স্টোরিটা। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি আপনাদের কনসেপশন টোটাল ক্লিয়ার। ভাইয়া আরেকটা কথা বলতাম, ক্লাসে সবাইকে যদি একটু বলে দেন যে অ্যাটেন্ড করার সাথে সাথে যদি মিউট করে দেয় ভালো হয়, কারণ আপনি যখন মিউট করে দেন হ্যাঁ, অনেক সময় ক্লিয়ারলি কোনো কিছু শুনি না নেটওয়ার্কের জন্য, তখন জিজ্ঞেস করতে হয়। মিউট করা থাকলে ভাইয়া জিজ্ঞেস তো করতে পারি না, আসলে ক্লাস শেষ হয়ে গেলে তখন মনেও থাকে না। আসলে আমি তো বলি, বাট তাও তো অনেকে করে না। এখন এই জন্য বাধ্য হয়ে আসলে মিউট করা। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ এটা করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। রোজার মাস, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আগামীকালকে আছে আবার। স্যার হ্যাঁ বলেন। আদুরি। স্যার এক্সামের ক্ষেত্রে হ্যাঁ বলেন। সাবমিট করার বিষয়টা কিভাবে করতে হয়? সাবমিট করার বিষয়টা কিভাবে করতে হয়, আপনি যখন পরীক্ষায় ঢুকবেন। স্যার আমি আজকে কালকে পরীক্ষার ক্ষেত্রে সাবমিট করছি, আমার রেজাল্ট আসে নাই। আচ্ছা, আপনি কি সময় শেষে ঢুকছেন? না স্যার, আমি সন্ধ্যা 7টার দিকে পরীক্ষা দিচ্ছি। মানে গতকাল সন্ধ্যা 7টায় না? জি স্যার। গতকাল সন্ধ্যা 7টায় দিলে তো আপনি আগে থেকে দিয়েছেন। স্যার সাবমিট করার ক্ষেত্রে আমার সময় ছিল, আমি 28 মিনিটে পরীক্ষা শেষ আচ্ছা, করেছি। বুঝতে পারছি, গতকাল না তার আগের দিন লাইভ এক্সামেই। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে জি স্যার, লাভ কিছু কিছু বিষয় একটু সচেতন থাকা উচিত। হ্যাঁ, আমাদের পরীক্ষাটা সর্বোচ্চ মানে সচেতনতা অবলম্বন করে পরীক্ষাটা সেট করা হয়। বিষয়টা হচ্ছে এমন, আপনি যখন পরীক্ষা দিতে একবার ঢুকবেন, আপনি কোনোরূপ মিনিমাইজ করতে পারবেন না, পরীক্ষা থেকে বের হতে পারবেন না। দেখা যাচ্ছে মানে কোনোরূপ কোনো ইয়ে নাই, পরীক্ষা দিয়ে সরাসরি সাবমিট করে বের হয়ে আসতে হবে। বিষয়টা হচ্ছে এমন। হ্যাঁ, এরকম যদি আপনি করেন তাহলে কোনো সমস্যা হবে না, এটা অটো সাবমিট হয়ে যাবে। এখন অনেকেই করেন কি, অনেকের কল আসে, আবার অনেকের হয় কি আপনার হচ্ছে যে মিনিমাইজ করেন। হ্যাঁ, তারপরে অনেকের মানে এক কথায় একটু ঢুকেন যে আগ্রহ থেকে, যে দেখি কি পরীক্ষা হচ্ছে একটু দেখে আসি, ঢুকে স্যার আমি পরে গিয়ে মিনিমাইজ করিনি। আমি আপনারা ঢুকতে পারেন না। এরকম কিছু একটা হয়েছে, অবশ্যই কল আসছে বা কোনো একটা কিছু হয়েছে, অথবা দেখা না যাচ্ছে স্যার, নেটের, আমার কল আসেনি, আমার অথবা পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছিল। নেটের কোনো সমস্যা, আমি সম্পূর্ণ যে স্যার একটু আমি বলি। বলেন। স্যার আমি পরীক্ষাটা সম্পূর্ণ শেষ করেছি, আমার পুরো 40টায় দেখা শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো আমি ভাবলাম যেহেতু আরো সময় আছে, তো আমি এর আগেই সাবমিট করে দেই। হ্যাঁ, তো যখন সাবমিট করেছি তখন লেখা আসছিল যে আপনি কি বের হয়ে যেতে চান, হ্যাঁ, মানে আপনার পরীক্ষা কি শেষ হয়েছে, ইয়েস অর নো। তো আমি ইয়েসে যখন চাপ দিয়েছি তখন অনুগ্রহপূর্বক আপনি 40টার মধ্যে 40টায় দাগিয়েছেন, হ্যাঁ, তো সাবমিট ইয়েস করুন। হ্যাঁ, যখন আমি ইয়েস করেছি হ্যাঁ। তখন বলতেছে যে আপনি 40টার মধ্যে একটা নৈবেত্তিকও দাগাননি, আচ্ছা, এই সমস্যাটা দয়া করে হয়েছে। একটি দাগিয়ে যান। আর ওখানে একটা অপশন ওকে এসেছিল, তো আমি ওখান থেকে বের হওয়ার জন্য ওকে চাপ দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা যেহেতু আপনি বললেন, এটা আমি দেখবো ইনশাল্লাহ। যদি এইরকম সমস্যা যদি থাকে, আর কারোর সাথে কি এমন হয়েছে কখনো, যারা আছেন এখানে? হয়তো আপনার সাথে এমনটা হয়েছে। ঠিক আছে, যেহেতু আপনি এটা ফেস করছেন, এই জিনিসটা আমি দেখবো নি, এটা আমি জানাবো নি, এটা ইনস্ট্যান্ট সলভ। ভাইয়া আমি তো একবার এক্সাম দিছি, হ্যাঁ, এক্সাম দিয়ে সাবমিট করার পরে আমাকে আবার নতুন করে এক্সামের রুমে নিয়ে গেছে, আমি আবার এক্সাম দিছি, 2বার দিছি, কিন্তু রেজাল্টে একবার নাম আসছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এমনটা হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে, এটা আমি দেখবো না, এটা বলবো না, এটা ইনস্ট্যান্ট ইনশাল্লাহ ঠিক করে দেবে, সমস্যা নেই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, রোজা কেমন কাটতেছে সবার? কেমন যাচ্ছে, ভালো না একটু কঠিন? ফজল আলম। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। নেক্সট এক্সামটা কবে হবে? নেক্সট এক্সাম
নেক্সট এক্সাম আপনাদের আছে সম্ভবত 1 তারিখে। 1 তারিখে, হ্যাঁ 1 তারিখে আছে লোটাস ইটার্স এর উপরে নেক্সট এক্সাম। 26 তারিখে আগামীকালকে এটার উপরে লাস্ট ক্লাস। তারপরে আপনার পড়ার সময় পাবেন হচ্ছে 27 তারিখ, 28 তারিখ এবং 1 তারিখে আপনাদের হচ্ছে পরীক্ষাটা হবে দ্য লোটাস ইটার্স এর উপরে। হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে। আহ আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রাসেল আহমেদ বলেন। স্যার কিভাবে বলবো স্যার, আমি আসলে ওই পেশায় একজন এমপিওভুক্ত শিক্ষক, হাই স্কুলে আছি। আচ্ছা তারপরে স্যার পারিবারিক তো একটা আমার সংসার আছে স্যার, তো এগুলো মেনটেন করে স্যার আসলে পড়া হয় না স্যার। আপনি একটু কি বলবেন কিভাবে পড়লে ভালো হয় স্যার? ওই চেষ্টা করি আপনার যখনই সময় পাই স্কুলে বা বাসায় এসে পড়া, ভ্যারি করে পার্সন টু পার্সন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখেন, এটা বলা হয় যে কারো কান্না অন্য কেউ কাঁদে না। হ্যাঁ, আপনার সময়টা আপনাকেই ডিস্ট্রিবিউট করে নিতে হবে যদি আপনার প্যাশন থাকে। বিষয়টা হচ্ছে এমন, আমার ক্ষুধা আছে, আমাকে খাইতেই হবে, উপায় নাই। আমার ক্ষুধা লাগছে, আমার খাইতেই হবে। এখন আপনি দাঁড়িয়ে খাবেন, 1 মিনিটে খাবেন নাকি 5 মিনিটে খাবেন, সেটা আপনার ব্যাপার। মানে এটা আপনাকেই মেনটেন করে নিতে হবে। এখন আমি যদি আমার মতো বলি তাহলে তো হবে না। এটা আপনি আপনার মতো করে সময় ধরেন আপনাকে বের করে নিতে হবে। আপনি যদি প্যাশনেট হন, আসলে আমরা সবাই ব্যস্ত। হ্যাঁ, আমিও সারাদিন প্রচুর কাজকর্ম করি, এই নানান কাজ করি, তবুও আবার দেখা যাচ্ছে কি রাত 10টার পরে, যে ধরেন বলা যায় যে একটা বিশাল জার্নি তার আগে, সেটার পরে এসে একটা ক্লান্তিকর শরীর নিয়েও ক্লাসটা নিতে হয়। চেষ্টা করি সর্বোচ্চ বোঝানোর, সর্বোচ্চ ক্লিয়ার করার। তো মানে এর পরবর্তীতে আপনাদের এই যে ক্লাসটা রেকর্ড হয়, আবার হচ্ছে এটা পোস্ট করে শুইতে রাত 12:30 বেজে যায়। তো ধরেন এই যে একটা বিষয়, এটা যথেষ্ট ধকল, আবার শেষ রাতে ওঠা। তো কিভাবে কি করবেন, হ্যাঁ, এটা আপনি আপনার টাইমটাকে ডিস্ট্রিবিউট করে নেন, প্রপার ওয়েতে এটা ম্যানেজ করেন। আপনি একটা রুটিন করেন, করে সেই অনুযায়ী আপনি টাইমটা ডিস্ট্রিবিউট করেন যে আমি এইভাবে এই সময়গুলোতে এই বিষয়গুলো পড়বো। আসলে আপনার বিষয়টা আমি ডিস্ট্রিবিউট করে দিলে হবে না, কারণ আপনার মতো করে তো আসলে মানে আপনার অবস্থান থেকে আমি কখনো ভাবতে পারবো না। একজনের অবস্থানে আরেকজন দাঁড়াইতে পারে না, এজন্য একজনের অবস্থান থেকে আরেকজনকে জাজ করাটাও কোনো সময় ঠিক নয়, আরেকজনকে ওইভাবে ইয়ে করাও ঠিক নয়। আপনি আপনার মতো করে ভাগ করে নেন সময়টা, নিজের মতো করে। জি স্যার। আপনার যেহেতু প্যাশন আছে জন্যই তো আপনি কোর্সটা করতেছেন বা ভর্তি হয়েছেন বা ক্লাসে আছেন। তো আপনি সেই অনুযায়ী, যেহেতু আপনি প্যাশনেট একজন ব্যক্তিত্ব, তো আপনি সেই অনুযায়ী সময়টা ভাগ করেন, তাহলে কি হবে, আপনি পারবেন, অবশ্যই পারবেন। কোর্স আমি মনে করি স্কুলের থেকে কলেজটা সহজ। জি কারণ হচ্ছে যে কলেজটা একটু যদি ফোকাস করা যায়, এটা তো রিটেন থাকলে তো একদম সোনায় সোহাগা ছিল, এত তো পরিশ্রম করাই লাগতো না। সর্বোচ্চ 12টা ক্লাসের মধ্যে আমি শেষ করে দিতাম আপনাদের, এত লাগতোই না, 12টা ক্লাস যথেষ্ট। এবং খুবই যদি ভালো লাগতো, মানে খুবই ভালো করে লাগতো, তাহলে সর্বোচ্চ 18টা ক্লাস লাগতো, এর বেশি লাগতোই না। এবং বুঝতে পারতেন, অ্যানালাইসিস গুলো দেখলে বুঝতে পারতেন যে কিভাবে আসলে প্রশ্নটা হয়, এবং এটা আপনারা বুঝতে পারতেন যে এই প্রশ্নগুলো 100% আসবে। কিন্তু এখন কি হবে এখনো বলা যাচ্ছে না, এখন কি করতেছে না করতেছে, আর দেখা যাক কি হয়, কারণ আবার চেঞ্জ আসতে পারে। নতুন শিক্ষামন্ত্রী আসছে, নতুন ভাবে সবকিছু করতেছে, এখন মনে হয় আবার কমিটির হাতেই দেয় নাকি, তারও একটা সন্দেহ আছে, কি যে করতেছে দেখা যাক। সিলেবাসটা দিলে, সার্কুলারটা দিলে এটা প্রপার একটা ইন্ডিকেশন পাওয়া যাবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই রাখি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।